হ্যালো বন্ধুরা, প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে সেট তত্ত্ব বা সেট থিওরি সম্পর্কে আলোচনা করব। পূর্বে বলে দিই, যারা ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়াশোনা করতে শুরু করেছো বা করবে বলে ভাবছো, তাদের জন্য আমি একটি কথা বলি যে সায়েন্স নিয়ে শুরু যখন করেছো তখন কয়েকটা জিনিস মাথায় রাখবে যে চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস তো পেয়ে যাবে। প্রত্যেক চ্যাপ্টার থেকে কত মার্ক কোশ্চেন পড়বে সেই বিষয়ে না ভেবে প্রত্যেকটি চ্যাপ্টারকে ভালোভাবে বোঝার চেষ্টা করো, ফিল করার চেষ্টা করো, কারণ এই চ্যাপ্টারগুলি এমনভাবে ক্লাস 11-12-এ আছে যেটি একে অপরের সঙ্গে জড়িত। অর্থাৎ দেখবে তুমি একটি চ্যাপ্টার করছো কিন্তু তার প্রয়োগ হয়তো অন্য কোনো একটি চ্যাপ্টারে তুমি পেয়ে গেলে। তাই কখনো ক্লাস 9-10-এ হয়তো যদি তুমি এরকম ভুল করে থাকো যে আমি সাজেশন ভিত্তিক পড়াশোনা করেছি, হয়তো কোনো চ্যাপ্টার ছেড়ে দিয়েছি, কোনো চ্যাপ্টার পড়িনি, কিন্তু ক্লাস 11-12-এ এসে এই কথাটি একবারও ভাববে না যে কোনো কিছু আমি স্কিপ করব, কারণ আমাদের প্রত্যেকটি বিষয় ইম্পর্টেন্ট হতে চলেছে। আর তার থেকে বড় বিষয় হচ্ছে এখানে কোনোরূপ সাজেশন ভিত্তিক পড়াশোনা করব এই মাথা থেকে এটি কিন্তু বের করে দেবে, কারণ আমাদের গণিতের কোনোরূপ সাজেশন হয় না। আমি এই ভিডিওতে বা আমার চ্যানেলে চেষ্টা করেছি যে সাজেশন না দিয়ে আমি যতটা সম্ভব ততটা গণিতকে ফিল করানোর। আমার উদ্দেশ্য বরাবরই থাকে যে গণিতকে ফিল করানোর, গণিতের প্রত্যেকটি বিষয়কে ক্লিয়ার করা, যাতে তোমাকে আরও অঙ্ক মুখস্থ করতে না হয়, অঙ্ককে দেখতে ভালো লাগে, অঙ্ককে কষতে ভালো লাগতে শুরু করে। তো আজকের ভিডিওতে আমরা সেট তত্ত্ব বা সেট থিওরি সম্পর্কে অনুভব করব, ফিল করব, আমরা অঙ্ক বুঝবো যে সেট তত্ত্ব কেন এলো, কিভাবে এলো, সেই সবটা পুরো ডিটেলস আমরা আলোচনা করব, যাতে এই দ্বিতীয়বারে ভিডিওটি দেখার পর যখন বইটি খুলবে তখন পুরো কনসেপ্ট যেন ক্লিয়ার হয়ে যায় এবং আমার মাথা থেকে যেন গণিতের প্রতি যে ভয়টা আছে, না গণিত মানে কঠিন এই বিষয়টি যেন না আসে, তার আমি আপ্রাণ চেষ্টা করে থাকি এবং করেও থাকবো। তুমি 1 মিনিটের জন্য ভুলে যাও তুমি অঙ্ক সম্পর্কে কোনো কিছু আইডিয়া নেই, তোমার সেট তত্ত্ব সম্পর্কে কোনো আইডিয়া নেই, তুমি এখন পড়ছো না সেট তত্ত্ব। সিম্পল একটা কথা ভেবে দেখো, ধরো আমি বলছি তুমি মার্কেট থেকে তোমার বাবা সবজি মার্কেট করতে গেছে এবং এক ব্যাগে ভর্তি সবজি নিয়ে এসেছে, এক ব্যাগ ভর্তি সবজি বাড়িতে নিয়ে এসেছে। এবার বাড়িতে তোমার দেখলে আমাদের নর্মালি আমাদের বাড়িতে কিন্তু ঝুড়ি ভিন্ন ঝুড়িতে রাখা থাকে, যে কোনো ঝুড়িতে আলু, কোনো ঝুড়িতে পটল, বা কোনো ঝুড়িতে পেঁয়াজ, বা কোনো ঝুড়িতে আদা রসুন, এরকমভাবে আমরা ভিন্ন ঝুড়িতে কিন্তু সবজিগুলো আলাদা আলাদা করে রাখি। এবার তোমার মা তোমাকে বললো বা বাড়ির বয়োজ্যেষ্ঠ কেউ তোমাকে বললো যে এই সবজির ব্যাগ থেকে আলুগুলোকে একটি ঝুড়িতে, নির্দিষ্ট একটি ঝুড়িতে আলু, পেঁয়াজের ঝুড়িতে পেঁয়াজ, রসুনের ঝুড়িতে রসুন আলাদা আলাদা করে রাখো। তাহলে তুমি কি করবে, এই ব্যাগটি থেকে যে বিভিন্ন প্রকারের যে সবজি ছিল তার মধ্যে থেকে আলুগুলো তুলে একটি ব্যাগে রাখবে, একটি ঝুড়িতে রাখবে, এবং পেঁয়াজগুলো একটি নির্দিষ্ট ঝুড়িতে রাখবে, যে নির্দিষ্ট ঝুড়ি তোমাকে উল্লেখ করে দেওয়া হয়েছে সেই ঝুড়িতে রাখবে, এবং তার সাথে সাথে আরও যদি কোনো সবজির আলাদা স্পেশাল ঝুড়ি থাকে বা ভিন্ন ঝুড়ি থাকে সেখানে তুমি সেগুলো তুলে রাখবে। সেটাও ব্যাপারটি তাই, সেটাও হচ্ছে কি নির্দিষ্ট কিছু সংখ্যারকে এক জায়গায় করা। সেটা কীরকম হবে তাও ডিপেন্ড করছে তোমার কে সামনেজন বলছে। এবার ধরো কথার কথা বলছি, ধরো তোমাকে বললো যে ওই ঝুড়িতে তুই যখন বাড়ি থেকে সবার সবজি নিয়ে আনলো তখন তোমাকে কেউ বললো যে ওই ঝুড়িতে ওইটা রাখ, ওই ঝুড়িতে ওইটা রাখ, ওই ঝুড়িতে ওইটা রাখ। এবার ওই ঝুড়িতে ওইটা রাখ, ওইটা কি, কোন ঝুড়িতে কোনটা, আমাকে যদি পুরো ক্লিয়ার কনসেপ্ট যদি না থাকে তাহলে কি হবে, তাহলে আমি কোন ঝুড়িটা কি রাখতে বলছে সে সম্বন্ধে কোনোরূপ আইডিয়াই আসবে না। তাহলে আমাকে নির্দিষ্টভাবে আমাকে বলতে হবে যে আলুর ঝুড়িতে বা লাল রঙের ঝুড়িটায় তুই আলু রাখ, সবুজ রঙের ঝুড়িটায় তুই পেঁয়াজ রাখ, এরকমভাবে যথার্থভাবে আমাকে কিন্তু যদি বলে দেয় সেক্ষেত্রে তো কোনো প্রবলেম হওয়ার কোনো দরকার নেই। যদি আমাকে প্রবলেম হবে তখন যখন আমাকে সঠিকভাবে যদি ব্যাখ্যা না করা হয় যে কোন ঝুড়িতে কোনটি রাখতে বলা হচ্ছে, তখন আমি ভুল করব। এবার গণিতের ক্ষেত্রে এই যে সঠিক ব্যাখ্যা তাকে কিন্তু বলা হয় সুসংজ্ঞাত, মানে খুব সুন্দরভাবে সংজ্ঞায়িত করা, কোনো কিছুকে সংজ্ঞায়িত করাকে বলা হয় সুসংজ্ঞাত। এবার এই যে ঝুড়ি, গণিতে এই ঝুড়িটাকে কিভাবে লিখবো, গণিতে এই ঝুড়িটিকে লিখবো আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। ঠিক এইরকম সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কিন্তু আমি এই ঝুড়িকে রিপ্রেজেন্ট করব। এখন এই ঝুড়িতে যদি আলু রাখতে বলে তাহলে এখানে আমরা আলু রেখে দেবো, আরেকটি ঝুড়ি, আরেকটি ঝুড়ি, এই ঝুড়িতে যদি পটল রাখতে বলে পটল রেখে দেবো। এবার কথা হচ্ছে এই ঝুড়িটি, যেমন বললাম লাল ঝুড়ি, সবুজ ঝুড়ি, তেমন এই ঝুড়িটারও একটি নাম দেওয়া উচিত, আর এই নামগুলো হয়
ইংরেজি অক্ষরের ক্যাপিটাল লেটার দিয়ে। মানে আমরা এই যে ঝুড়িগুলির নাম দেওয়া হয় ক্যাপিটাল এ বা ক্যাপিটাল বি বা ক্যাপিটাল সি, এই দ্বারা একে নাম নির্ণয় করা হয়, নামগুলি দেওয়া হয় এবং ঝুড়িগুলির দিক দেখতে এরকম হয়। এবার এই ঝুড়ির নিচে যদি আলু রাখতে বলে তাহলে এর ভিতরে আলু রাখবো, এই ঝুড়ির ভিতরে যদি পটল রাখতে বলে আমি পটল রাখবো। কিন্তু কথা হচ্ছে এই ঝুড়িটি দেখতে আমার এরকম হবে, কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের মতন দেখতে হবে এবং এর ভিতরে আমি যেটি রাখবো তাকে আমরা সেই বস্তুটিকে আমরা এলিমেন্ট বা পদ বলবো, যে জিনিসটি রাখবো। এখানে যদি আলু রাখি তাহলে আলুটি একটি পদ হবে, এখানে যদি পটল রাখি সেটি পটল একটি পদ হবে এই ঝুড়িটির ভেতরে। তাহলে সেটকে ঠিক এইভাবেই রিপ্রেজেন্ট করে থাকি আমরা। এবার একটি সুন্দর এক্সাম্পল দিয়ে বলি। ধরো আমাকে বলা হচ্ছে যে ইংরেজি যে ইংরেজি বর্ণগুলির মধ্যে স্বরবর্ণগুলির একটি সেট গঠন করো বা স্বরবর্ণগুলিকে সংকলন করো, মানে একসঙ্গে স্বরবর্ণগুলিকে লেখো। স্বরবর্ণের ভাওয়েল, ইংরেজি অক্ষরের ভাওয়েলগুলিকে একসঙ্গে তুমি লেখো। তাহলে আমরা কি জানি ইংরেজি অক্ষরের ভাওয়েল এ ই আই ও ইউ, সেইগুলোকে কিন্তু একটি ঝুড়ির মধ্যে বা একটি মধ্যে লিখতে বলেছে, আমাকে সংজ্ঞা করতে বলেছে। তাহলে আমরা সেই আমি যে সেটটি তৈরি করতে হবে, আমি কি বললাম সে সেটের একটি নাম হতে হবে। সেই নামটি কি হবে, আমি ধরে নিচ্ছি সেই নামটি আমরা ভি দিলাম, ভাওয়েলে বলেছে ভি দিলাম, আমরা সেটি ইজ ইকুয়াল টু দিয়ে সমান চিহ্ন লিখব এবং এই যে বক্স, এই যে ঝুড়ি, এই ঝুড়ির মধ্যে এখন কি থাকবে, এ থাকবে, ই থাকবে, আই এ ই আই ও ইউ, এই চারটি কিন্তু আমাকে অ্যালফাবেট থাকবে। এইবার এই চারটি ভিন্ন ভিন্ন অ্যালফাবেট, এগুলিকে ভিন্ন করার জন্য এদের মাঝে আমরা কমা চিহ্ন দিয়ে লিখব, অর্থাৎ এক একটিকে ভিন্ন ভিন্নভাবে আমরা লেখার জন্য মাঝে কিন্তু কমা চিহ্ন দেব। তাহলে এই যে ব্র্যাকেটটিকে আমরা কার্লি ব্র্যাকেট বলে থাকি, যেটিকে রিপ্রেজেন্ট করে একটি সেটকে, এবং এর ভেতরে আমাকে যেরকম জিনিস বলবে, আমাকে যে সব জিনিসের সংকলন বা আমাকে মিলিয়ে বা একসঙ্গে করে লিখতে বলবে, সেইগুলি কিন্তু ভিন্ন ভিন্নভাবে আমি লিখবো কমা আকৃতির দ্বারা, মানে তাদেরকে ভিন্ন করব আমরা কমা দ্বারা। আর এই প্রত্যেকটি অংশকে আমাকে এলিমেন্ট বলে আমাকে নাম দেব, কি এলিমেন্ট বা পদ বলে থাকবো। এই প্রত্যেকটি, এই এও একটি পদ, ইউ একটি পদ, আইও একটি পদ, ও একটি পদ এবং ইউ এ ই আই ও প্রত্যেকটি এই সেটটির একটি পদ, মানে ভিন্ন ভিন্ন পদ, যেগুলো আমরা কমা দ্বারা ভিন্ন ভিন্নভাবে লিখে থাকবো। এবার যদি আমাকে বলে যে ধরো যে বললো 1 থেকে 5-এর মধ্যবর্তী আমাকে স্বাভাবিক সংখ্যাগুলির একটি সেট বানাও। কি বলেছে, 1 এবং 5-এর মধ্যবর্তী, মানে 1 হবে না 5 তার মধ্যবর্তী। তাহলে কি হবে, আমি এটি এন লিখে দিলাম, একটি সেট, এটির নাম আমি এন দিলাম, তার মধ্যে আমরা এই ব্র্যাকেট দিয়ে দিলাম। এই ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, 1 এবং 5-এর মধ্যবর্তী, অর্থাৎ 2, 3, 4 এই 3টি পদ থাকবে। কারণ 1 থেকে 5-এর মধ্যবর্তী মানে 1 আর 5 হবে না, তার মিডিলে আমার 2, 3, 4 এই 3টি কিন্তু আমার স্বাভাবিক সংখ্যা হতে পারে। তাহলে এই প্রত্যেকটি সংখ্যাকে আমরা বলবো পদ বা এলিমেন্ট, এবং তাদেরকে আমরা কমার মাধ্যমে আলাদা করে লিখব। ঠিক আছে, এবার কথা হচ্ছে এই যে আমি প্রথমে বললাম যে আমাকে যদি ঠিকঠাক বিবৃতি না দেয় তাহলে কিন্তু আমি সেট গঠন করতে পারবো না। এক্ষেত্রে আমি খুব সুন্দরভাবে বললাম যে এটি একটি সেট। কারণ কি, কারণ এই বিশ্বের যে কোনো জায়গায় তুমি চলে যাও, যে কোনো মানে আমেরিকায় বসে চলে যাও, পাকিস্তানে চলে যাও, বাংলাদেশে চলে যাও, যে কোনো দেশে চলে যাও, সেখানে যদি বলা হয় যে ইংরেজি অক্ষর ভাওয়েলগুলো আমাকে বলো, তাহলে সেই দেশে যে কোনো জায়গায় তুমি বসে থাকো সেই দেশের স্টুডেন্ট কিন্তু এ ই আই ও ইউ ই লিখবে। এই ব্যতীত কিন্তু অন্য স্বরবর্ণ বা ভাওয়েল কিন্তু কেউ লিখবে না। ভুলবশত লিখতে পারে, কিন্তু সঠিক কিন্তু যদি লিখতে পারে তাহলে এই 5টি ছাড়া তারা কেউ কিন্তু কিছু লিখতে পারবে না। কারণ তোমার কাছে ভাওয়েল যা, তোমার কাছে এই ভারতবর্ষে বসে তোমার কাছে ভাওয়েল যা, আমেরিকায় বসে যে স্টুডেন্টটি আছে বা যে টিচারটি আছে বা যে ব্যক্তিটি আছে তার কাছেও ভাওয়েল বলতে এটি বোঝায়। আবার একই রকমভাবে আরেকটি এক্সাম্পল যেমন দিয়েছিলাম যে 1 থেকে 5-এর মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা, সেটিও এই বিশ্বের যে কোনো জায়গাতে যাও তাকে কোশ্চেন করো যে 1 থেকে 5-এর মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যার সেট বলতে সে 2, 3 এবং 4-এর সেটকেই বলবে।
এই তিনটি সংখ্যাকেই তারা বলবে যে এটি হচ্ছে 2, 1 এবং 5-এর মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা। এই ব্যতীত আর কেউ কিছু বলবে না। তাহলে কি এই যে দুটি আমি বললাম, এই সেট এদের আমি যখন বললাম তাতে কি হলো, একটি সুন্দরভাবে একটি বিবৃতি দিলাম, যার জন্য যে কোনো জায়গায় যে কোনো দেশের মানুষ কিন্তু বুঝতে পারলো যে আমি কি বলতে চাইছি বা কোন কোন পদগুলিকে আমি সংকলন করতে চাইছি বা এক করতে চাইছি। ঠিক আছে, বোঝাতে পারলাম? এক করে রাখা আলুগুলোকে এক করে রেখেছিলাম, পেঁয়াজগুলোকে এক করে রেখেছিলাম, তেমন আমাকে 1 এবং 5-এর মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যাকে এক করতে বলেছে, আমি এক করলাম, একটি ঝুড়ির মধ্যে বসিয়ে দিলাম। আমাকে কি বললো, ইংরেজি বর্ণমালার মধ্যে যে যে স্বরবর্ণগুলি আছে আমি ভালো সেগুলোকে এক করে লেখো, আমি এক করে লিখলাম। ঠিক আছে, এবার কথা হচ্ছে, যদি ভেবে দেখো যদি এটি সুসংজ্ঞায়িত না হওয়ার কি উত্তর, আমি কি বললাম, বিবৃতি সঠিক বলাটিকে গাণিতিক ভাষায় সুসংজ্ঞাত বলা হয়, কিন্তু যদি না সুসংগত যদি কোনো কিছু বলে থাকে বিবৃতি, সেটি কীরকম দেখতে হয়। যেমন ধরো আমি বলছি যে তোমার দেখা ভালো ক্রিকেটারের নাম লেখো, ভালো ক্রিকেটারের নাম বলো, 5টি ভালো ক্রিকেটারের নাম বলো, 5টি ভালো। এবার তুমি এখন এই মুহূর্তে তোমাকে যখন সেটি জিজ্ঞেস করা হবে তখন তুমি কি নাম বলবে? তুমি বলবে বিরাট কোহলি, রোহিত শর্মা, তুমি হয়তো বলতে পারো ডেভিড মিলার, বা তুমি এরকম তোমার কালের তুমি কিন্তু নাম কিন্তু চুজ করবে। যদি তোমার বাবাকে জিজ্ঞেস করা হয়, সে হয়তো বলবে সচিন টেন্ডুলকার, সে রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, অথবা তুমি তারও পূর্বে যদি যাও সে বলবে সুনীল গাভাস্কর, কপিল দেব। অর্থাৎ এবার আবার যদি তুমি ভারতবর্ষ বাদে তুমি যদি বিদেশে গিয়ে যদি তুমি আমেরিকার কোনো একজন মানুষকে বা অস্ট্রেলিয়ার কোনো একজন মানুষকে বা স্টুডেন্টকে যদি তুমি কোশ্চেন করো, তোমার মতে ভালো ক্রিকেটারের নাম বলো, সে স্মিথকে বলবে, সে ম্যাক্সওয়েলকে বলবে, সে গিলক্রিস্টকে বলতে পারে। এবার তাহলে এই যে ভালো ক্রিকেটার এটি কিন্তু সুসংজ্ঞায়িত নয়, কারণ কি সেটি ভিন্ন জনের ক্ষেত্রে ভিন্ন হতে পারে। কারণ ভালো ক্রিকেটার তোমার কাছে যেটি ভালো, তুমি ভালো বিরাটকে ভালো বলো, কেউ বলে না বিরাট ভালো প্লেয়ার না, রোহিত ভালো প্লেয়ার। তাহলে এই বিষয়টি ভালো বা খারাপ এই বিষয় কিন্তু সুসংজ্ঞাত নয়। কিন্তু আবার ধরো এরকম বলা হলো যে 2025 সাল এখন চলছে, এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি, তাদের মধ্যে যেসব প্লেয়ার 15 জনের মধ্যে অন্তর্ভুক্ত আছে তাদের নাম বলো। তাহলে কিন্তু এটি এক্স্যাক্টলি তুমি আমেরিকায় গিয়ে বসে বলো, বা তুমি অস্ট্রেলিয়ায় বসো, বা ওয়েস্ট ইন্ডিজে বসে তুমি এইটি বলো, এই 15 জন প্লেয়ারের নাম কিন্তু তুমি বলতে পারবে, আর সেটি কিন্তু এক্স্যাক্টলি যে সবারই জন্য সেম হবে। কারণ এটি তোমার জানো যে এই 15টি প্লেয়ারকে চুজ করা হয়েছে, তাহলে এটি কিন্তু একটি সংজ্ঞায়িত সেট। কিন্তু যখন যদি বলো তোমার দেখা সুন্দর একটি নায়কের নাম বা নায়িকার নাম, তোমার ক্ষেত্রে মনে হতে পারে নায়ককে, কারোর ক্ষেত্রে নায়ক খুব ভালো নায়ক ঋত্বিক রোশন হতে পারে, কারোর ক্ষেত্রে শাহরুখ খান হতে পারে। তাহলে তোমার বন্ধু লিখছে ঋত্বিক রোশন, আরেকজন বন্ধু লিখছে শাহরুখ খান, তাহলে এটি সুসংজ্ঞায়িত নয়। অর্থাৎ আমরা কিছু কিছু জিনিস হচ্ছে বোঝাতে পারলাম, যে ফিল করাতে পারলাম যে অনেক কিছু বিষয় আছে যেগুলি তোমার জন্য এক বা ভিন্ন জনের জন্য ভিন্ন, সেইগুলি কিন্তু সুসংজ্ঞায়িত নয়। সুসংজ্ঞায়িত সেগুলো বা ওয়েল ডিফাইন্ড সেইগুলো, যেগুলো বললে তুমি কেন বিশ্বের যে কোনো জায়গায় সেটি কিন্তু সঠিক ব্যাখ্যা পাওয়া যাবে। যেমন ধরো আমি বললাম যে 1 থেকে 10-এর মধ্যবর্তী যুগ্ম সংখ্যাগুলির একটি সেট বানাও। 1 থেকে 10-এর মধ্যে যুগ্ম সংখ্যাগুলি সেট, যে কোনো জায়গায় তুমি এটি বললে সে বলবে 2, 4, 6, 8, 10। মধ্যবর্তী 1 থেকে 10-এর মধ্যবর্তী মানে 2, 4, 6, 8, এই কটাই বলবে, তার বেশি বলবে না কম বলবে। তাহলে এটি সুসংজ্ঞায়িত, যেটি ভিন্ন জনের জন্য ভিন্ন কিন্তু হচ্ছে না, সঠিকই হচ্ছে। এবার আমরা তাহলে সুসংজ্ঞায়িত বুঝলাম, সেট বিষয়টি কি সেটি বুঝলাম। এবার আমরা সেট সম্পর্কে আরও ডিটেলসে যাব, আরও ডিটেলসে আমরা সেটকে চিনবো, সেটকে বুঝবো, এবং প্রত্যেকটি সেট রিলেটেড যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমাদের জানা দরকার সেগুলি এবার জানবো। আর তার জন্য খাতা কলম নিয়ে বসো, বই খাতা নিয়ে বসো। এবার আমরা স্ক্রিনে গিয়ে সেটি বোঝার চেষ্টা করব বা ফিল করার চেষ্টা করব। আমরা কি দেখব, আমরা সেটের সংজ্ঞাকে বুঝবার চেষ্টা করব এবং সেটকে আমরা কিভাবে লিখতে পারি। আমরা পূর্বেই এক্ষুনি আমরা বললাম যে সেটকে আমরা কিভাবে লিখতে পারি। আমরা সেটের নামকরণ করে থাকি যে ক্যাপিটাল এ বা ক্যাপিটাল বি বা ক্যাপিটাল সি দ্বারা, এবং সেটের যে পদগুলি সেগুলি আমরা লিখে থাকি কার্লি ব্র্যাকেটের মাধ্যমে বা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে, এবং প্রত্যেকটি পদকে আমরা যদি 1, 2, 3 তিনটি পদ থেকে থাকে তাহলে আমরা কমার মাধ্যমে লিখতে
লিখতে পারি। এটি ছাড়াও কি অন্য পদ হতে পারে? যেমন আমরা একটু আগে বললাম যে 1 এবং 5 এর মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা, আর সেক্ষেত্রে আমরা যে সেটটি পাচ্ছিলাম 2, 3 এবং 4। তাহলে এই যে আমরা সংখ্যাটি পাচ্ছিলাম এটি একটি পদ্ধতি। আর কোনো পদ্ধতিকে সেটকে রিপ্রেজেন্ট করা যায় সেটি আমরা বোঝবার চেষ্টা করব। আর তার সাথে সাথে আমরা বিভিন্ন রকম সেটের গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা আছে, যেমন আমরা সেট, সসীম সেট, অসীম সেট, একপদী সেট, নাল সেট বা এরকম টাইপের অনেক কিছু আছে। বিষয়গুলি আমরা কিন্তু ফিল করব বা বোঝার চেষ্টা করব, শুধু মুখস্থ নয়। আমরা কিন্তু এখানে এই মুহূর্তে আমরা মুখস্থ বিদ্যা ভুলে যাব, আমরা সব কিছু বুঝবো। এবার আমরা সেটি করার চেষ্টা করি। দেখো কি বলছে সেটের ডেফিনেশন। আমি যেটি বলেছিলাম, বস্তু সমূহের সুসংজ্ঞাত সংকলন বা সমষ্টি। সংকলন মানে একসাথে করা, সুসংজ্ঞাত অর্থাৎ নির্দিষ্ট নিয়মে বা নির্দিষ্ট সংজ্ঞার মাধ্যমে যখন বস্তু সমূহ, বস্তু ব্যাপারটি কি আমাদের মাথায় বসে, বস্তু মানে তো আমরা পড়েছি জড়কে বস্তু বলা হয়, মানে যাদের কোনো প্রাণ নেই তাদেরকে বস্তু বলা হয়। কিন্তু গণিতে বস্তু কথার অর্থ হচ্ছে বা অবজেক্ট কথার অর্থ হচ্ছে যে কোনো কিছু হতে পারে। সেটি ইংরেজির হরফ হতে পারে, যেমন স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ হতে পারে, বা সেটি কোনো দেশের নাম হতে পারে, বা সেটি ইংরেজি মাসের নাম হতে পারে, বা সেটি কোনো মানুষের নাম হতে পারে, সেটি কোনো পশু হতে পারে। মানে জীবিত বা মৃত যে কোনো বা কোনো বস্তু সম্পর্কে এখানে কিন্তু বলা যেতেই পারে, সেখানে বস্তু সমূহ বলা হয়। সুসংজ্ঞাত মানে একটি সঠিক ব্যাখ্যা থাকা উচিত সেই সম্পর্কে, এবং তাদের যে সমষ্টি বা সংকলন তাকে আমরা সেট বলে থাকি। এবার যদি আমাকে বলা হয় যে স্বাভাবিক সংখ্যার সংকলন, স্বাভাবিক সংখ্যার সংকলন যদি আমাকে বলা হয়, আমরা জানি স্বাভাবিক সংখ্যাকে আমরা এন দ্বারা, ক্যাপিটাল এন দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, ইজ ইকুয়াল টু স্বাভাবিক সংখ্যা আমরা কী কী জানি, 1, 2, 3, 4, 5 আপ টু ইনফিনিটি, এভাবে চলতে থাকবে। আমরা কি বলেছি, প্রত্যেকটি পদের কিন্তু মাঝে একটি কমা দিয়ে আমরা ভিন্নভাবে এগুলিকে লিখব। এবার কথা হচ্ছে যে এই সেটটি যেটা পেলাম সেটি একটি স্বাভাবিক সংখ্যার সেট। আবার একই রকম যদি বলা হয় আমাকে ইংরেজি মাস সম্পর্ক সেট, অর্থাৎ ইংরেজি মাস সমূহের সংকলন যদি আমাকে বলা হয়ে থাকে, সেটি একটি সেট। সেটিকে আমি এম দ্বারা রিপ্রেজেন্ট করছি, সেটি কী হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, কমা দিয়ে আমরা লিখব মার্চ, কমা দিয়ে এপ্রিল, ডিসেম্বর পর্যন্ত যাবে। ঠিক আছে, তো আমরা এইভাবে কিন্তু একে রিপ্রেজেন্ট করে থাকি। এবার আমরা আরেকটি বিষয়কে আমরা বুঝবো যে এই যে প্রত্যেকটি অংশ আমরা দেখতে পাচ্ছি, এই যে প্রত্যেকটি অংশ, এটি বা 2 বা 3 বা 4 বা 5 বা জানুয়ারি বা ফেব্রুয়ারি, এইগুলি কিন্তু এই সেটের কিন্তু একটি পদ বলা হয়ে থাকে। কি পদ বলা হয়ে যায়, বা ইংরেজিতে যাকে আমরা এলিমেন্ট বলে থাকবো। আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই এম সেটের মধ্যে জানুয়ারি কি এম সেটের অন্তর্ভুক্ত কি নয়, সেটি রিপ্রেজেন্ট করতে গেলে আমরা কি দেখছি, জানুয়ারি এম সেটের অন্তর্ভুক্ত। ক্লিয়ার এখানে যে জানুয়ারি মাসটি এম সেটের এই সেটের অন্তর্ভুক্ত। তাহলে আমরা লিখতে পারি জানুয়ারি বিলংস টু এম, এটি লিখতে পারি। এবার এই যে বিলংস টু, এটি একটি চিহ্ন দ্বারা কিন্তু রিপ্রেজেন্ট হয়ে থাকে, সেটি হচ্ছে ঠিক এই রকম কাটা একটি চিহ্ন দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি আমরা, একে আমরা বিলংস টু বলে থাকি। এবং তাহলে আমরা কী লিখব, জানুয়ারি বিলংস টু এম। একই রকমভাবে যদি এখানে আমাকে বলে টু বিলংস টু এন, এটা কি সত্য? হ্যাঁ, 2 নম্বর যে পদটি এটি এন যে সেট তার একটি পদ। তাহলে আমরা 2 বিলংস টু এন মানে 2 এন সেটের মধ্যে অন্তর্ভুক্ত বা অন্তর্গত, এটি আমরা বলতে পারি। এবার যদি আমাকে কোশ্চেন করে বৈশাখ আমরা মাসের নাম জানি বাংলায় বৈশাখ, এই বৈশাখ বিলংস টু এম, তুমি বলবে না বৈশাখ কী করে হবে, আমাকে তো ইংরেজি মাস সমূহের সংকলন বলেছে, তাহলে বৈশাখ তো বাংলা মাস, তাহলে এর জন্য বিলং করতে পারে না। তাহলে বৈশাখ ডাজ নট বিলং টু এম, আর তাকে কি, তাহলে বৈশাখ ডাজ নট বিলংস
টু এম, আর একে রিপ্রেজেন্ট করা হয় ঠিক এই এটের পেট কাটা, অর্থাৎ আমাকে বিলংস টু এই ডাজ নট বিলংস টু রিপ্রেজেন্ট করা ঠিক এইরকমভাবে এই কাটা অংশকে এর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। তাহলে আমাকে দুটি কিন্তু আমাকে সিম্বলকে পেলাম, এক তো এইটি যেটিকে বলা হয় বিলংস টু, আর একটি এটি যেটি বলা হয় নট বিলং টু বা ডাজ নট বিলংস টু, তাই না? তাহলে আমরা এখন আমরা যে সেটের সংজ্ঞাটি বুঝলাম, তার সাথে সাথে দুটি সেট কিভাবে লিখব তার একটা বেসিক ধারণা ক্লিয়ার হলো। তার সাথে সাথে আমরা বুঝলাম যে সেটের মধ্যবর্তী যে পদগুলি পাবো তাদেরকে আমরা পদ বলে থাকি, যে সেটের মধ্যবর্তী যে জিনিসগুলি পাবো তাদেরকে আমরা পদ বলে থাকি, এবং সেগুলিকে আমরা কমা দ্বারা আলাদা করে থাকি। আর প্রত্যেকটি পদ আমরা বিলং করছি কিনা সেই সেটে সেটি আমরা এই চিহ্ন দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, আর যদি না বিলং করে তাহলে আমরা এই চিহ্ন দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। অর্থাৎ আমরা আবার বলতে পারি টু ডাজ নট বিলং টু এম, এম সেটে টু বিলং করে না, কিন্তু টু বিলংস টু এন, তাই না? তো আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি। এবার এই সেটের বৈশিষ্ট্য কি হতে পারে? সেটের বৈশিষ্ট্য কী হতে পারে? এক তো সেট তো সুসংজ্ঞায়িত, আমরা এখনই দেখলাম সেট সুসংজ্ঞায়িত মানে ওয়েল ডিফাইন্ড। এবার কথা হচ্ছে যে সংকলনের অন্তর্গত, সেকেন্ড কি বলছে, সংকলনের অন্তর্গত যে কোনো বস্তু দুটি পারস্পরিক ভিন্ন হবে। কি বললো? দুটি বস্তু পারস্পরিক ভিন্ন হবে, বস্তু পারস্পরিক ভিন্ন হবে। ব্যাপারটা কি বোঝাতে চেষ্টা করছি দেখো, আমি ভালো করে বলার চেষ্টা করি। দেখো কথার কথা হচ্ছে যে যদি ধরো আমাকে বলা হলো যে 1 থেকে 10 এর মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যার সংকলন। আমাকে বলা হলো যে এমন একটি সংকলন বা সেট নির্ণয় করো যেটি 1 থেকে 10-এর মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যাগুলিকে নিয়ে হবে। তাহলে তুমি কি করবে? স্বাভাবিক ব্যাপার, আমি একটা এন ধরে নিচ্ছি, যে সেই সেটটির নাম এন দিচ্ছি, সেটি কি সংখ্যা দ্বারা সে কি বস্তু থাকবে তার মধ্যে? আমরা 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে, 5 থাকবে, 6 থাকবে, 7 থাকবে, 8 থাকবে, 9 থাকবে, এই কটি কিন্তু থাকবে। এবার কথা হচ্ছে যে কোনো রকমভাবে তুমি হয়তো ভুলবশত 2, 2, 3, 4, 5, 5, 6, 7, 8, 9 এক একটি জিনিস দুবার লিখে ফেলেছো, যেমন 2কে দুবার লিখে ফেলেছো বা 5কে দুবার লিখে ফেলেছো, এই ক্ষেত্রে কিন্তু সেটি হবে না। আমরা শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট বন্ধুকে একবারই কনসিডার করব। বিষয়টিকে আরেকটু ক্লিয়ার করে বুঝতে গেলে আমরা বলি, একটা টিউশনে তুমি গেছো, যে টিউশনে তোমার কাছে 5-6 জন ছেলে পড়াশোনা করে, রাম, শ্যাম, রাহুল, মিনা, টিনা, রিয়া, এই এতজন 6 জন ছেলে মেয়ে তোমাদের কাছে এই টিউশনে পড়াশোনা করে। এবার টিচার বললো এই টিউশনে পড়া ছাত্রছাত্রীর একটি সেট বের করো, সেট বানাও। তাহলে তুমি কি করলে? তোমাকে জিজ্ঞেস করা হলো যে তোমার টিউশনে পড়া ছাত্রদের নামগুলি বলো। তুমি কি করলে? সঙ্গে সঙ্গে বলতে শুরু করলে রাম, শ্যাম, রাহুল, মিনা, টিনা, রাম, রিয়া। তুমি ভুলবশত কিন্তু একবার যে রামকে লিখেছো সেটি দ্বিতীয়বার রাম লিখে ফেলেছো। অর্থাৎ আমি কি বলতে চাইছি, তুমি বলে দিলে যে একবার প্রথমে তুমি তাকে একবার রামের কথা বলেছো, কিন্তু পরে তুমি ভুলে গেছো রামের কথা বলতে। আচ্ছা, রামের কথা বলেছিলাম নাকি? তুমি দ্বিতীয়বার বললে। আমরা এরকম তো হয় না যে একই জনকে দুবার নাম ইউজ করে ফেলি। কখন তোমাকে যদি বলা হয় যে তোমাদের স্কুলে কজন তোমার বন্ধু আছে বা ক্লাসে কজন স্টুডেন্ট এসছে, তুমি একজনের নাম হয়তো দুবার বলে ফেললে, তো সেক্ষেত্রে আমাকে কিন্তু একবারই কনসিডার করতে পারবো। মানে কোনো বস্তু এই সেটের মধ্যে যদি সেম জিনিস দুবার রিপিট হবে না, আমরা একবারই কিন্তু বলবো। অর্থাৎ রাম, শ্যাম, রাহুল, মিনা, টিনা এবং রিয়া, এই রাম যদি দুবার থেকে থাকে তাহলে আমি একটু বাদ দিয়ে দেবো, অর্থাৎ একবারই কিন্তু লিখবো। এবার কথা হচ্ছে, এবার তৃতীয়টি কি বললো? এই সংকলনের অন্তর্গত বস্তুগুলি ক্রম নিরপেক্ষ, অর্থাৎ অর্ডার কি? ধরো তোমাকে আমি কোশ্চেন করলাম যে কজন তোমার ক্লাসে ছাত্ররা পড়াশোনা করে, তুমি এইভাবে লিখলে। তোমার একটি বন্ধু একেই অন্যরকমভাবে লিখলো। কীরকম? শ্যাম, রাহুল, মিনা, টিনা, রাম, রিয়া।
এভাবে লিখলো। আরেকজন বন্ধু এই একেই আবার অন্যরকমভাবে লিখলো। কীভাবে লিখলো? রাম, শ্যাম, মিনা, রিয়া, টিনা, রাহুল, ঠিক এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করলো। তাহলে দেখো প্রত্যেকের এলিমেন্ট বা ভেতরে যে বস্তু অবজেক্ট সেগুলি কিন্তু সেম আছে, কিন্তু প্রবলেম হচ্ছে কখনো রাম আগে আছে, কখনো শ্যাম আগে আছে, ভিন্ন। এক্ষেত্রে বলছে কোনো রূপ পরিবর্তন নাই। এই সেটটি এবং এই সেটটি এবং এই সেটটি, তিনটি সেটই কিন্তু একই সেট। কারণ কি, তোমার তার মধ্যে যে বস্তুগুলি আছে বা এলিমেন্টগুলি আছে বা যে পদগুলি আছে, সেই পদগুলির অর্ডার বা কোনোটি আগে বা কোনোটি পরে আছে, তাতে কোনো যায় আসে না। তোমার মাথায় রাখতে হবে এই পদগুলি কিন্তু রিপিট না হয়, আর এটি যদি আগে পিছু হয় কোনো যায় আসে না। অর্থাৎ আমরা এই ন্যাচারাল নাম্বার এই সেটটি যেটি বললাম, যেটা 1 থেকে 10-এর মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা, একে তুমি এইভাবেও লিখতে পারো যে 3, 4, 5, 2, 6, 7, 9, 8, তুমি এভাবেও লিখতে পারো, কোনো যায় আসে না। মাথায় রাখবো যে পদগুলি যেন সেম থাকে, পদগুলি যেন সেম থাকে, তাহলে এই সেটটি এবং এই সেটটির রূপ কোনো রূপ পরিবর্তন নেই, সেম সেটটি কিন্তু রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ অর্ডার কিন্তু কোনো রূপ সেটের পরিবর্তন করতে হেল্প করে না, বা সেটকে অন্য করতে কোনো রকম হেল্প করে না, বা অর্ডারের জন্য সেটার কোনো রূপ পরিবর্তন হয় না। এবার আমরা যেটি আসছে সেটি হচ্ছে যে নিচের যে জিনিসগুলো সেট কিনা যাচাই করি। আমাদের এইটি করলে হয়তো বা আমাদের বিষয়টি সেট সম্পর্কে ধারণা ক্লিয়ার হবে। কি বলেছে? স্বাভাবিক সংখ্যার সংকলন। এখন স্বাভাবিক সংখ্যা অর্থাৎ বিভিন্ন কালেকশন ন্যাচারাল নাম্বার হতে পারে। আমরা জানি কি, আমরা পড়েছি যে আমরা ক্লাস 9-এ যখন আমরা রিয়েল নাম্বার পড়েছিলাম, সেক্ষেত্রে আমরা পড়েছি যে ন্যাচারাল নাম্বার কীরকম হয়, 1, 2, 3, 4, 5, 6, 7 চলতে থাকলো। এখন আমাকে তাদের সেট বানাতে বলেছে। তাহলে সেট বানাতে গেলে মাথায় রাখবো তার একটি নাম দিতে হবে। সেই নামটা ন্যাচারাল নাম্বার। আমরা জানি প্রত্যেককেই, আমরা যখন বইটি খুলবো, সেট খুলবো, তার প্রথম পৃষ্ঠাতে কিন্তু দেখবে অনেকগুলি সিম্বল দেওয়া আছে। তার মধ্যে এইরকম একটি সিম্বল দেখতে পাবে, এই এন, এরকম একটি সিম্বল দেখতে পাবে। একে আমরা ন্যাচারাল নাম্বার বলে থাকি, যার সেটকে রিপ্রেজেন্ট করে এই চিহ্ন দ্বারা। সেটি ইজ ইকুয়াল টু, আমরা এক্ষেত্রে আমরা এই সিম্বলটি না দিলেও চলবে, আমরা শুধু নর্মাল এন লিখলেই হবে। আমরা নর্মাল এন লিখলেই হবে। এন ইজ ইকুয়াল টু, কী করবো, সেটকে রিপ্রেজেন্ট করে এই 1, 2, 3, 4 এভাবে লিখলে হবে না, আমাকে কার্লি ব্র্যাকেট দিতে হবে এবং আমাকে লিখতে হবে প্রত্যেকটি পদ 1, 2, 3, 4, 5, 6 কার্লি ব্র্যাকেট ক্লোজ। তাহলে এই যে সেটটি পাচ্ছি, এটি হচ্ছে ন্যাচারাল নাম্বার সেট। মানে আমরা এটি সেট আমরা বলতে পারি, মানে এই স্বাভাবিক সংখ্যার যে সংকলনটি বলেছে সেটি কিন্তু সেট। কারণ কি, এটি ওয়েল ডিফাইন্ড বা সংজ্ঞায়িত, যার জন্য আমরা এখানে বসেও আমি যে সংখ্যাগুলি পাচ্ছি, বিদেশে বসেও, অন্য জায়গায় বসে, অন্য দেশে বসেও তারা কিন্তু এই নাম্বারগুলিকেই এই সেটের অন্তর্ভুক্ত করবে। তাহলে এটি ওয়েল ডিফাইন্ড একটি সেট। এবার বলছে 50-এর কম স্বাভাবিক সংখ্যার সংকলন। 50-এর কম স্বাভাবিক সংখ্যার সংকলন, এক্ষেত্রে দেখো আমরা এন বা এ যা ইচ্ছে নাম দিলাম, আমরা দিলাম, সেই সেটটিকে লিখবো 50-এর কম স্বাভাবিক সংখ্যা শুরু 1 থেকে হয়েছে, 1, 2, 3, 4, 5 কত দূর যাবে, 49 পর্যন্ত যাবে, 49 পর্যন্ত যাবে। তাহলে এই যে সেটটি পাচ্ছি, এটি ওয়েল ডিফাইন্ড, মানে 50-এর কম স্বাভাবিক সংখ্যা এইগুলি হয়ে থাকে, এবং এটি ভিন্ন জায়গাতে, যেখানে জায়গাতে যাও, এটির কোনো রূপ পরিবর্তন হবে না। বা আবার কি বলেছে 3 নম্বর, দেখো ভারতের ভালো ক্রিকেটারের সংকলন। এবার আমি কি বললাম, ভারতের ভালো প্লেয়ার তোমার কাছে হয়তো বা তুমি হয়তো বলে দিলে হ্যাঁ এটা একটি সেট, কারণ আমার মতে হচ্ছে রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ভালো প্লেয়ার, আমি এদেরকেই এই সেটে রাখবো। ভালো ইন্ডিয়ান ক্রিকেটার আই দ্বারা আমি রিপ্রেজেন্ট করছি, আই একটি সেট যার মধ্যে আমি এগুলোকেই রাখবো। আর একজন তোমারই বন্ধু পাশে বসে বলছে যে না, আমি এই ভালো ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে আমি রাখবো রাহুল, আমি রাখবো রোহিত, আমি রাখবো জাদেজা, আমি রাখবো জসপ্রীত
বুমরাকে, বাকিদেরকে রাখবো না। আমার মতে এরাই হচ্ছে ভারতের ভালো প্লেয়ার। তাহলে কি হচ্ছে দেখো, ভিন্ন জনের ক্ষেত্রে ভিন্ন এই মতটি ভ্যারি করছে, অর্থাৎ এটি সুসংজ্ঞায়িত কিন্তু নয়। সেক্ষেত্রে আমরা বলবো একে কিন্তু সেট আমরা বলতে পারবো না। তাহলে ভালো ক্রিকেটারের সংকলন একটি সেট হতে পারে না, কারণ কি এটি সুসংজ্ঞায়িত নয়। ঠিক আছে, আমরা নেক্সট দেখি কি বলছে। এবার বলছে দেখো, এখনই যেটা আমি বোঝাবার চেষ্টা করেছিলাম যে ইংরেজি মাস সময়ের সংকলন, এটি আমরা লিখতে পারি যে এম ইজ ইকুয়াল টু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ডট 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 আপ টু ডিসেম্বর পর্যন্ত, মানে এটি একটি সেট হিসাবে রিপ্রেজেন্ট করা যায়। আবার ইংরেজি বর্ণমালা স্বরবর্ণের সংকলন ভি দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এ ই আই ও ইউ, এইভাবে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এবার দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত যেভাবে রিপ্রেজেন্ট করছিলাম, অর্থাৎ কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা পদগুলিকে লিখে দিচ্ছিলাম, এ ই আই ও ইউ পদগুলোকে লিখে দিচ্ছিলাম কমা কমা দিয়ে। তাহলে এই যে পদ্ধতি এর একটি নির্দিষ্ট নাম আছে, মানে সেটকে রিপ্রেজেন্ট করতে গেলে একটি পদ্ধতি, এই পদ্ধতির একটি নাম আছে, বা এটি কি একটি পদ্ধতি, এছাড়া কি অন্য পদ্ধতি হতে পারে না? আরেকটিও পদ্ধতি আছে যার দ্বারা আমরা সেটকে কিন্তু রিপ্রেজেন্ট করে থাকি। এবার আমরা সেটি বোঝার চেষ্টা করি। দেখো, দুইটি পদ্ধতি আমরা সেটকে রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করে থাকি। এক হচ্ছে এই পদ্ধতি হচ্ছে রোস্টার বা ছক বন্দীকরণ পদ্ধতি, রোস্টার বা ট্যাবুলার মেথড। এটি কি, যে কোনো সেটের পদ সমূহ সুস্পষ্টভাবে লেখা সম্ভব হয় তখন সেই পদ্ধতিকে রোস্টার বা ছক বন্দীকরণ। যেমন আমি এখনই যে রিপ্রেজেন্ট করছিলাম যে আমরা লিখছিলাম যে ভি ইজ ইকুয়াল টু কি লিখছিলাম, এ ই আই ও ইউ, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করছিলাম। তাহলে কি দেখছিলাম, দেখো লক্ষ্য করো, আমরা কি করছিলাম, আমরা এই যে সেট বা এই কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা প্রত্যেকটি পদকে সুস্পষ্টভাবে লিখছিলাম। এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে রোস্টার অর ট্যাবুলার মেথড বলা হয়ে থাকে। মানে যে পদ্ধতিতে আমরা প্রত্যেকটি পদকে আমরা ব্র্যাকেটের মধ্যে কমা মাধ্যমে লিখে দিচ্ছিলাম, মানে সুস্পষ্টভাবে পদগুলি প্রত্যেকটি লেখা সম্ভব হচ্ছিল, সেই টাইপের আমরা সেই পদ্ধতিকে বা সেইভাবে সেটকে রিপ্রেজেন্ট করার পদ্ধতিকে আমরা রোস্টার বা ট্যাবুলার মেথড বলে থাকি। আরেকটি কী পদ্ধতি হতে পারে? আরেকটি পদ্ধতি হতে পারে ধর্মভিত্তিক। মানে কি, ধরো আমাকে বলা হচ্ছে যে 5 এবং 25-এর মধ্যবর্তী যুগ্ম সংখ্যার সেট, 5 এবং 25-এর মধ্যবর্তী যুগ্ম সংখ্যার সেট। আমরা কি বললাম, দেখো আমরা পরের উদাহরণটা দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো আমরা কি বলছি, দেখো 5 এবং 25-এর মধ্যবর্তী যুগ্ম সংখ্যার সেট, এটি কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? প্রথম কথা হচ্ছে, সর্বপ্রথমে যেটি শিখলাম যে রোস্টার বা ট্যাবুলার মেথড, যেক্ষেত্রে আমরা প্রত্যেকটি পদকে সুস্পষ্টভাবে লিখতে পারি। এখন একে আমি ধরো এ সেট বলেছি, এবং এই সেটের অন্তর্গত মেম্বারগুলো কী কী হতে পারে, বা এলিমেন্ট বা পদগুলো কী কী হতে পারে? 5 থেকে 25-এর মধ্যবর্তী যুগ্ম সংখ্যা, মানে 6 হতে পারে, 8 হতে পারে, 10 হতে পারে, 12, 14, 16, 18, 20, 22 এবং 24, এই প্রত্যেকটি এলিমেন্ট বা পদ হতে পারে এই সেটের। আমরা তাকে সুস্পষ্টভাবে কিন্তু লিখতে পারলাম। আর এই যে পদ্ধতিতে লিখলাম, এই পদ্ধতিকে কিন্তু রোস্টার পদ্ধতি বলা হয়ে থাকে, সেটা আমরা আগেই বুঝলাম। এবার যদি এই পদ্ধতিকে আমরা ধর্মভিত্তিক বা সেট নির্মাণ পদ্ধতি, যাকে ইংরেজি প্রপার্টি অর সেট বিল্ডার মেথডের মাধ্যমে লিখতে হয়, তাহলে সেটি কি বলছে, যে পদ্ধতিতে কোনো সেটের পদসমূহ সরাসরি উল্লেখ না করে বা তালিকাবদ্ধ না করে পদসমূহ যে নির্দিষ্ট ধর্ম বা বৈশিষ্ট্য মেনে চলে সেটিকে উল্লেখ করা হয়। অর্থাৎ আমাকে এই সেটটির মধ্যে এখন যে কতগুলি পদ আছে তাকে নির্বাচন না করেও এটি কি আমাকে রিপ্রেজেন্ট করছে বা কি ধর্মকে বলছে সেটিও যদি আমরা লিখতে পারি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা সেই সেটের যে পদ্ধতি বা সেটি লেখার যে পদ্ধতি তাকে আমরা ধর্মভিত্তিক বা সেট নির্মাণ পদ্ধতি বলে থাকি। যেমন ধরো একেই আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ধরো এই সেটটির নাম এ ইজ ইকুয়াল টু, আমরা কীভাবে লিখব, আমরা কার্লি ব্র্যাকেট লিখব, এক্স
সাচ দ্যাট, এই যে পয়েন্টটি আমরা দুটি ডট দিলাম, এই দুটি ডট বা আমরা একটা দাগ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ আমরা বলতে পারি এক্স সাচ দ্যাট, এই যে দাগ একে আমরা সাচ দ্যাট বলে থাকি, সাচ দ্যাট বলে থাকি। এবার এই যে পয়েন্ট দুটি ডটও দিতে পারো বা দাগ দিয়ে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারো। সেটি এক্স কি বলছে, এক্স সাচ দ্যাট মানে এক্স হচ্ছে একটি, এবার এক্স কি, এক্সের ধর্মটি আমাকে লিখতে হবে, এক্স একটি যুগ্ম সংখ্যা, এক্স একটি যুগ্ম সংখ্যা এবং এক্স কার মধ্যে অবস্থিত, এক্স অবস্থিত 5 থেকে 25-এর মধ্যে। এই যে পদ্ধতিতে আমি লিখলাম, এই যে পদ্ধতিতে আমরা লিখলাম, এই পদ্ধতিকে বলা হয়ে থাকে, এই যে পদ্ধতি এইখানে কি লিখলাম, এই মধ্যে আমরা ব্র্যাকেটের মধ্যে এর ধর্মকে লিখলাম, এর ধর্মকে আমরা রিপ্রেজেন্ট করলাম। এই যে পদ্ধতিতে সেটকে লিখলাম, এই পদ্ধতিকে বলা হয় ধর্মভিত্তিক বা সেট নির্মাণ পদ্ধতি। তাহলে আমরা দুইটি পদ্ধতি একটি কোশ্চেনের জন্য আমরা লিখলাম যে 5 এবং 25-এর মধ্যবর্তী যুগ্ম অখণ্ড ধনাত্মক সংখ্যার সেটকে আমরা দুইটি ভাবে লিখলাম। এই প্রথম যে ভাবে লিখলাম এটি হচ্ছে রোস্টার বা ছকবন্দীকরণ পদ্ধতি, আর দ্বিতীয় যে পদ্ধতি লিখলাম সেই পদ্ধতিকে বলা হয় সেট নির্মাণ পদ্ধতি। আমরা যখন কোশ্চেন সলভ করব তখন আরও অনেক কোশ্চেনকে তুলব এবং এইটিকে ক্ল্যারিটি আনার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা বুঝবো যে এই দুটি পদ্ধতি হচ্ছে, একটিতে আমরা প্রত্যেকটি এলিমেন্টকেই সুস্পষ্টভাবে লিখব কমা দিয়ে, এবং দ্বিতীয়টি হচ্ছে সেই ক্ষেত্রে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা তার ধর্ম, যে ধর্মটি বললে আমরা বুঝতে পারি যায় কোন কোন এলিমেন্টকে বোঝাচ্ছে, সেই ধর্মকে আমরা লিখব। দেখো নেক্সট কী বলছে, দেখো আমাকে কি বলছে, 7-এর কম স্বাভাবিক সংখ্যার সেট বি হলে তা নির্ণয় করো। এবার 7-এর কম স্বাভাবিক সংখ্যা বি সেটি আমাকে বলে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে রোস্টার মেথডের মাধ্যমে আমরা লিখতে পারি 7-এর কম স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6। তাহলে এটি হবে, এই যে বিকে রিপ্রেজেন্ট করলাম 1 2 3 4 5, অর্থাৎ এই পদ্ধতিতে আমরা কি করলাম, প্রত্যেকটি এলিমেন্ট বা পদকে আমরা সুস্পষ্টভাবে লিখতে পারলাম। আর এই পদ্ধতিকে বলবো আমরা কি, রোস্টার পদ্ধতি। কি, রোস্টার পদ্ধতি। এবার আবার আমরা একে আরেকটি ভাবে লিখতে পারি, এখানে আমরা কি লিখব, বি, যেখানে এক্স সাচ দ্যাট x belongs to ন্যাচারাল নাম্বার অ্যান্ড বা এবং x less than 7। তাহলে আমরা এই পদ্ধতিও লিখতে পারি, বা এখানে বলতে পারি x স্বাভাবিক সংখ্যা এবং যেটি x 7-এর থেকে কম স্বাভাবিক সংখ্যা, বা আমরা এটিকেও এইভাবেও লিখতে পারি x such that x একটি স্বাভাবিক সংখ্যা এবং x less than 7, এইভাবেও লিখতে পারি। অথবা আমরা বলতে পারি x 7-এর কম স্বাভাবিক সংখ্যা, এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি। আর এই যে পদ্ধতিতে লিখলাম, এই পদ্ধতিটিকে বলা হয় ধর্মভিত্তিক বা সেট নির্মাণ পদ্ধতি। তাহলে বোঝাতে পারলাম যে দুইটি পদ্ধতি আমরা সেটকে নির্বাচন করে থাকি, আবার আমাকে বলতে পারে যে 12 এর উৎপাদকের সংকলন বলো। 12 এর উৎপাদকের সংকলন কি বলতে পারে, এবার ধরো 12 এর উৎপাদক, এবার 12 এর উৎপাদক কী হতে পারে, আমরা তার একটি সেট ধরে নিচ্ছি, আমরা সেই সেটটির নাম এ দিচ্ছি। সেটি কি হতে পারে, প্রথম কথা হচ্ছে 1 2 3 4 6 এবং 12। এই যে পদ্ধতিতে আমরা এই সংখ্যাগুলি প্রত্যেকটি সুস্পষ্টভাবে লিখলাম, এই পদ্ধতিকে বলবো আমরা রোস্টার পদ্ধতি বলবো। আবার একে একই রকমভাবে লিখতে পারি, a is equal to x such that x হলো 12-এর উৎপাদক, এইভাবেও রিপ্রেজেন্ট করবে। আর এই যে পদ্ধতি, একে আমরা বলবো ধর্মভিত্তিক বা সেট নির্মাণ পদ্ধতি। তাহলে আমরা 3টি উদাহরণের সহজে কিন্তু আমরা বুঝতে পারলাম যে সেটকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করে থাকি বা কিভাবে আমরা সেটকে প্রকাশ করে থাকি। এবার আমরা নেক্সট বিষয়ে আসছি যে
সসীম এবং অসীম সেট। এই নামটি শুনে আমরা কিন্তু একটি আইডিয়া চলে এসছে যে 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 সেটের মধ্যে পদ সংখ্যার উপর এটি নির্ণয় করা হয়, অর্থাৎ সসীম সেট হবে, কোনো একটি সেট সসীম সেট হবে না কোনো একটি সেট অসীম সেট হবে, সেটি রিপ্রেজেন্ট করে মানে সেটি নির্ভর করে সেই সেটের পদ সংখ্যার ওপর। ক্লিয়ার হলো? অর্থাৎ কোনো একটি সেটের যদি পদ সংখ্যা সসীম হয়ে থাকে তাহলে সেই সকল সেটকে আমরা সসীম সেট বলবো, আর কোনো একটি সেটের পদ সংখ্যা যদি অসীম হয়ে থাকে বা আমরা নির্ণয় করতে পারবো না কতগুলি সেট হতে পারে, তাহলে সেই টাইপের সেটকে আমরা কি বলবো? অসীম প্রকৃতির সেট বা অসীম সেট। তাই উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন এক্ষুনি আমরা পূর্বে উদাহরণ নিলাম যে ইংরেজি বর্ণমালার মধ্যে স্বরবর্ণগুলির একটি সেট, অর্থাৎ একটি সেট যেটি ভি দ্বারা রিপ্রেজেন্ট করছি, এ, ই, আই, ও, ইউ, এই যে একটি সেট, এই সেটটি পদ সংখ্যা নির্দিষ্ট অর্থাৎ 5টি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটি একটি সসীম সংখ্যার একটি সেট হতে পারে, সসীম সংখ্যার একটি সেট হলো। আবার একটি বলতে পারি যে আমরা এক্ষুনি বললাম 12 এর উৎপাদকের একটি সেট, ঠিক আছে, ফ্যাক্টর এফ দ্বারা আমরা রিপ্রেজেন্ট করছি, কি পেলাম? 1, 2, 3, 4, 6 এবং 12। তাহলে এই যে সেটটি 12 এর উৎপাদকের একটি সেট পেলাম, সেটি একটি সসীম সেট পেলাম। আমরা 12 এর উৎপাদকের একটি সেট পেলাম, সেটি একটি সসীম সেট পেলাম, কারণ এর মধ্যে যে এলিমেন্টগুলি আছে সেগুলো আমরা গুনতে পারছি বা আমরা বলতে পারছি যে এই এলিমেন্টের আমরা কতগুলি সংখ্যা আছে বা পদ সংখ্যা কতগুলি আছে। আবার আমরা অন্যরকমভাবে বলতে পারি যে যেমন আমরা বলতে পারি যে 2 এবং 9 এর মধ্যবর্তী অখণ্ড সংখ্যা, 2 এবং 9 এর মধ্যবর্তী অখণ্ড সংখ্যা, এটি যদি আমরা সেট বের করি তাহলে আমরা কী পাবো? 2 এবং 9 এর মধ্যবর্তী অখণ্ড সংখ্যার সেট আমি যদি বের করি, সেটি যদি এ হয় তাহলে কী পাবো? 3, 4, 5, 6, 7, 8 এইগুলি পাবো। তাহলে এই যে এলিমেন্টগুলি দেখতে পাচ্ছি, এই এলিমেন্টগুলি গোনা যাচ্ছে বা কতগুলি এলিমেন্ট আছে বা পদ আছে এই সমস্ত সেটের সেটি কিন্তু আমরা নির্বাচন করতে পারছি। তাহলে এই সমস্ত সেটগুলিকে আমরা সসীম সেট বলে থাকবো। সংজ্ঞাত কি বলছে? যে সেটের পদসমূহ সংখ্যা সসীম তাকে সসীম সেট বলা হয়। এবার অসীম সেট বলতে যদি আমাকে বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ আমাকে যদি স্বাভাবিক সংখ্যার সেট বলে, আমরা জানি স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6 ডট চলতে থাকলো, এর কতগুলিকে সেট হতে পারে বা কতগুলি এর মধ্যে পদ সংখ্যা হবে তার কোনো আমাদের আইডিয়া নেই। তাহলে এই ন্যাচারাল নাম্বারের সেটকে আমরা বলতে পারি অসীম। এরকম আরও অনেক অসীম সংখ্যক সেটগুলি আছে। এরকম কিছু উদাহরণ দেখো, যেমন ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার সেট যেখানে 1, 2, 3, 4, 5, 6 এরকম সংখ্যা থেকে থাকে। হোল নাম্বারের সেট যেখানে 0, 1, 2, 3, 4 এরকম অসংখ্য সংখ্যা থেকে থাকে। পূর্ণ সংখ্যার সেট, আবার আমাকে যদি জেড প্লাস বা জেড মাইনাস বলে থাকে সেটিও কিন্তু অসীম সংখ্যা, কারণ ধনাত্মক পূর্ণ সংখ্যা তারও কিন্তু কতগুলি পদ হবে তুমি বলতে পারো না, কত দূর পর্যন্ত যাবে, বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা তার মধ্যেও সেই সেটের মধ্যেও কতগুলি পদ হবে সেটিও কিন্তু আমরা নির্বাচন করতে পারি না, তাহলে সেইগুলিও কিন্তু একটি অসীম সেট হয়ে থাকবে। মূলদ সংখ্যা আমরা বলতে পারবো কি যে কতগুলি মূলদ সংখ্যা আমাদের এই ভারত পৃথিবীতে আছে? বলতে পারবো? কোনো ফাইনাইট নাম্বার আমি পেতে পারি? অসংখ্য, যার গোনা ইম্পসিবল। তাহলে এই প্রত্যেকটি বা বাস্তব সংখ্যা, কতগুলি বাস্তব সংখ্যা আছে যেটি গোনা পসিবল নয়, তাহলে এই রকম টাইপের সেটগুলি কিন্তু আমাদের অসীম সেট হয়ে থাকে। ঠিক আছে, এরকম আরও সংখ্যা হতে পারে যে একটি সেট বলে দিলাম সি ইজ ইকুয়াল টু, আমি বলে দিলাম যে 1/n হবে সাচ দ্যাট n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এবার দেখো এই 1/n এর ন্যাচারাল নাম্বার মানে 1 বসলে একটি নাম্বার পাবো, 2 বসলে একটি নাম্বার পাবো, 3 নাম্বার, n যদি অসংখ্য মানে অসীম হয়ে থাকে তাহলে এই যে সেটের মধ্যে যে এলিমেন্ট বা এই যে পদগুলি হবে সেটিও কিন্তু অসীম হয়ে যাবে। তাহলে এরকম অনেক রকম অসীম প্রচুর অসীম সেট কিন্তু আমরা
পেতে পারি। তার উদাহরণ হিসাবে আমরা এটি বুঝলাম। এবার আরেকটি বিষয় আমরা ক্লিয়ার করব যে কোনো একটি সেটের, যেমন সসীম সেটের ক্ষেত্রে আমরা যেমন এক্ষেত্রে দেখছিলাম পদ সংখ্যা কত, 5টি পদ সংখ্যা ছিল। এক্ষেত্রে 1 2 3 4 5 6 6টি পদ ছিল। এক্ষেত্রে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 6টি পদ ছিল। এক্ষেত্রে অসংজ্ঞায়িত অসীম। তাহলে এই যে পদ সংখ্যা আমরা সসীম, আমরা কি জানি অসীম সংখ্যার তো পদ পাওয়া যাবে না, কিন্তু সসীম সেটের কিন্তু পদ আমরা বের করতে পারি, বা কতগুলি পদ সেটি কিন্তু বের করতে পারি, আর তাকে আমরা n অফ a দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। বা এই প্রথম ক্ষেত্রে, যেমন প্রথম ক্ষেত্রে ভি, আমাকে যদি এই ভি সেটের মধ্যে কতগুলি পদ আছে সেটি বলা হয়, তাকে আমরা যে সাংকেতিকভাবে আমরা প্রকাশ করে থাকি সেটি হচ্ছে এন অফ ভি। তাহলে এন অফ ভি এখানে 5, এন অফ এফ এখানে 6। তাহলে আমরা এটিভাবে আমরা রিপ্রেজেন্ট করে থাকি, যাকে আমাদের বলা হয় কার্ডিনাল নাম্বার অফ ফাইনাইট সেট। একে বলা হয় কার্ডিনাল নাম্বার অফ এ ফাইনাইট সেট। স্বাভাবিক ব্যাপার, ইনফাইনাইট সেটের মধ্যে তো কোনো রকম আমি নাম্বার পাবোই না, সেখানে কার্ডিনাল সেটের কথা আসবেই না। কিন্তু ফাইনাইট সেটের সংখ্যা কতগুলি পদ থাকবে সেটি কিন্তু আমরা এন ভির আকারে রিপ্রেজেন্ট করি। অর্থাৎ কোনো কোশ্চেনে যদি জিজ্ঞেস করে যে এন অফ এ কত হবে, আর এ হচ্ছে একটি সেট তোমাকে বলে দেওয়া আছে, তাহলে আমরা তাকে মানে আমাকে এটি কথার অর্থ হচ্ছে সেই এ সেটের মধ্যে কতগুলি পদ আছে তাকে রিপ্রেজেন্ট করছে, বা তাকে আমাকে বলা হচ্ছে। ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার আমরা নেক্সট সেটে আসছি, বা নেক্সট ডেফিনেশনে আসি, সেটা হচ্ছে একপদী সেট। একপদী সেট সেটি কি? অর্থাৎ আমরা নাম শুনে বুঝতে পারছি একপদী সেট ব্যাপারটি কি। একপদী সেট মানে যে সব সেটের মধ্যে একটি মাত্র পদ আছে, যে সব সেটের মধ্যে একটি মাত্র পদ আছে। যেমন ধরো একটি সেট, তার মধ্যে একটি পদ আছে 4, একটি মাত্র পদ আছে, হতেই পারে, না থাকার কিছু নেই। আরেকটি সেট আমরা বি ধরে নিচ্ছি, আমাকে বলা হয়েছে বি হচ্ছে এমন একটি সেট, এমন একটি সেট এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে একটি অখণ্ড সংখ্যা, একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, এবং 2 x 4। অর্থাৎ আমাকে বলা হচ্ছে যে 2 এবং 4 মধ্যবর্তী একটি x বের করো যেটি অখণ্ড ধনাত্মক সংখ্যা। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে 2 আর 4 মধ্যে অখণ্ড ধনাত্মক সংখ্যা একটি পেতে পারি, অর্থাৎ সেটি হচ্ছে 3। তাহলে এই যে দেখো, এই দুটি সেটকে আমি দেখালাম বা বোঝালাম, এই দুটি সেটের কিন্তু একটি মাত্র এলিমেন্ট বা পদ আছে, মানে এই দুটি সেটের মধ্যে একটি মাত্র পদ আছে। তাহলে এই সেটকে বলবো আমরা একপদী সেট, মানে যে সেটের মধ্যে একটি মাত্র পদ থাকে। এখন যদি আমাকে বলা হয় যে আমাদের এই বিশ্বের যে 100 করা একটি ক্রিকেটারের নাম বলো, তাহলে সেই সেটের মধ্যে বা সেই সেটের মধ্যে একজনেরই নাম আসবে, সেটি হচ্ছে সচিন। তাহলে আমরা এই যে সেটটি পাবো, সেই সেটটির মধ্যে কিন্তু একটি মাত্র এলিমেন্ট বা পদ থাকবে। তাহলে এই টাইপের সেটগুলোকে বলা হয় যে একপদী সেট। এবার শূন্য সেট কি? শূন্য সেট কথাটির অর্থ করছে নির্দিষ্ট নিয়ম বা ধর্মের উপর ভিত্তি করে সংজ্ঞাত সেটের কোনো পদ না থাকলে, কোনো পদই যে থাকলো না, কোনো সেটের কোনো পদই থাকলো না, তাহলে সেক্ষেত্রে সেই সেটকে আমরা বলে থাকি নাল সেট বা খালি সেট। যেমন আমাকে এমন কিছু বলা হলো যেখানে কোনো পদই থাকতে পারে না। অর্থাৎ আমাকে বলা হলো, যেমন একটি কোশ্চেন তুলে নিই, যে যেমন আমাকে বলা হচ্ছে যে এ একটি পদ, এ একটি আমাকে সেট বলা হচ্ছে যেখানে এক্স সাজ দ্যাট, এখানে এক্স সাজ দ্যাট এক্স একটি অখণ্ড সংখ্যা, এক্স একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, এবং এক্স বিলং করছে 2 থেকে 3 মধ্যবর্তী। এই একটি সেট আমাকে বলা হলো যে এ এমন একটি সেট যেটির এক্স একটি এলিমেন্ট, যেটি বিলং করছে, যেটি ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং 2 থেকে 3 মধ্যে বিলং করছে। এখন 2 থেকে 3 মধ্যবর্তী কোনো অখণ্ড সংখ্যা দেখতে পাচ্ছ? কারণ 2 এবং 3 দুটি পরপর অখণ্ড সংখ্যা, তার মধ্যবর্তী কোনো অখণ্ড সংখ্যা তো দেখতে পাওয়া যাবে না। হ্যাঁ, রিয়েল নাম্বার আছে, রেশনাল নাম্বার আছে, কিন্তু 2 এবং 3 মধ্যবর্তী কোনো রূপ
অখণ্ড ধনাত্মক সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা কিন্তু নেই। তাহলে এই সেটে কোনোরূপ এলিমেন্টই থাকবে না। তাহলে কোনো এলিমেন্ট থাকবার অর্থ কিন্তু আমরা শূন্য লিখে দেবো না, ভুল করেও এটি করব না। আমরা এভাবে এরকম ব্ল্যাঙ্ক রেখে দেবো, মানে কিছু নেই, মানে কিছু নেই, অর্থাৎ এই খালি অবস্থায় রেখে দেবো। এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আর যাকে আমরা এই চিহ্নের মাধ্যমেও রিপ্রেজেন্ট করে থাকি, যাকে ফাই বলা হয়। এই চিহ্নটি মনে রাখবো যে এই চিহ্নটি কথার অর্থ নাল সেট বা খালি সেট বা এমটি সেটকে রিপ্রেজেন্ট করছে। তার অর্থ হচ্ছে এই সেটের মধ্যবর্তী কোনো রূপ সংখ্যায় কিন্তু নেই বা পদই নেই। এখন যদি বলা হয় এই ভারতবর্ষে আমরা ক্রিকেট খেলতে ভালোবাসি, ভারতবর্ষে 200টি 100 করেছে, ইন্টারন্যাশনাল 100 করেছে, এরকম খেলোয়াড়ের নাম বলো। 200টি 100 কেউই করতে পারেনি। তাহলে এই সেটের মধ্যে জিরো মানে কোনো এলিমেন্টই থাকবে না, অর্থাৎ শূন্য এলিমেন্ট থাকবে। তাহলে এরকমভাবে যে ধর্ম বা যে সংজ্ঞাটি আমাকে দেবে সেট সম্পর্কে, বা যাকে সংকলন করতে বলবে যে সংজ্ঞার দ্বারা, সেই সংকলন করার সময় যদি আমরা কোনো এলিমেন্ট বা পদই না পাই, খুঁজেই না পাই, তাহলে আমরা সেই প্রকারের সেটকে বলবো আমরা নাল সেট, যাকে আমরা এইভাবে এবং এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি। কিন্তু মাথায় রাখবো, কখনো ভুল করে এটি লিখবো না। এটি আর এটি কিন্তু সেম নয়, এটি এবং এটি কিন্তু সেম নয়। বোঝার চেষ্টা করি, এটি এবং এটি কিন্তু সেম নয়। ঠিক আছে, এটি জিরো কিন্তু একটি এলিমেন্ট হতে পারে কোনো একটি সেটের, বা কোনো একটি সংজ্ঞায়িত কোনো সেটের এলিমেন্ট হতে পারে। আর এটি মানে এর ভিতরে কোনো পদই নেই। এখানে জিরো একটি পদ, বাট এখানে কোনো পদই নেই। ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করছি। এবার আমরা নেক্সট আসছি। যখন একই রকম কোশ্চেন আমাকে দেওয়া হয়েছে যে এগুলির মধ্যে ভিন্ন না এক, সর্বপ্রথমে বলে দিই যে এই যে প্রথমে ফাই, এটি কিন্তু নাল সেট, অর্থাৎ এর মধ্যে এটি একটি সেট, কিন্তু এটি নাল সেট, অর্থাৎ এর মধ্যে কোনো রূপ এলিমেন্ট নেই। ঠিক আছে। আর দ্বিতীয়টি কি, এর মধ্যে একটি এলিমেন্ট, এটি একটি সেট যার মধ্যে একটি এলিমেন্ট আছে, সেটি হচ্ছে শূন্য। আর এই হচ্ছে জিরো, হচ্ছে এটি কোনো সেটই নয়, কোনো একটি সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এটি কিন্তু সেট নয়, এটি কিন্তু সেট নয়, এটি একটি সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে। আর এটি একটি সেট যার মধ্যে একটি পদ জিরো বর্তমান। যেমন একটি উদাহরণ দিয়ে যদি আমরা বিচার করি যে একটি সেট এক্স সাজ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু, আমি হোল নাম্বার মাইনাস ন্যাচারাল নাম্বার, আমি যদি এরকম লিখে থাকি, হোল নাম্বার ডাব্লুকে আমরা হোল দ্বারা রিপ্রেজেন্ট করছি, আর এনকে ন্যাচারাল নাম্বার দ্বারা রিপ্রেজেন্ট করছি। হোল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার, মানে হোল নাম্বার যত হোল নাম্বার আছে সেখান থেকে ন্যাচারাল নাম্বার যদি বিয়োগ করা হয়, তাহলে যে এলিমেন্টটি পাবো, তাহলে কী পাবো আমরা? হোল নাম্বার মানে কি জানি? 0 1 2 3 4, আর ন্যাচারাল নাম্বার কি জানি? 1 2 3 4। তাহলে আমরা যদি হোল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারটা যদি বাদ দিয়ে দিই বা বিয়োগ করে দিই, কী পড়ে থাকবে? 0। অর্থাৎ এই সেটের একটি এলিমেন্ট বা একটি সংখ্যা কিন্তু 0 হবে, বা একটি পদ 0 হবে। তাহলে এটি এইরকম একটি সংখ্যা, কিন্তু এটির কথা অর্থ কি? এটির মধ্যে কোনোরূপ পদই আসবে না, আমরা এক্ষুনি বোঝালাম। তাহলে এই তিনটি কিন্তু ভিন্ন। এই প্রথম দুটি সেট আর এই প্রথমটি নাল সেট, মানে এর মধ্যে কোনোরূপ পদ নেই। দ্বিতীয়টি একটি সেট, কিন্তু এটি নাল সেট নয়, কারণ এর মধ্যে একটি পদ আছে, আর সেটি হচ্ছে 0। আর তৃতীয়টি কোনো সেটই নয়, এটি একটি সংখ্যা। তো আমরা এই তিনটি বিষয় কিন্তু আমরা ক্লিয়ার করলাম। এবার আমরা আসছি উপসেট। উপসেটটি কি ভালো করে বোঝার চেষ্টা করি। উপসেট ঠিক আছে, কীভাবে বলতে পারি? দেখো, একটি সেট আছে এ, যার মধ্যে 1 2 3 4 5 এই 5টি এলিমেন্ট কিন্তু আছে। আরেকটি সেট বি ধরে নিচ্ছি, তার মধ্যে 1 2 এবং 3 এই 3টে এলিমেন্ট আছে। ঠিক আছে, এবার এই দুটি সেট আমরা কিন্তু পেয়েছি। এবার দেখো, কথার কথা হচ্ছে এই যে বি এর এলিমেন্ট এবং এর এলিমেন্ট যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে লক্ষ্য করে দেখছি যে বি এর মধ্যে যে এলিমেন্ট আছে সেই প্রত্যেকটি কিন্তু এর মধ্যেও অবস্থিত। অর্থাৎ বি এর প্রত্যেকটি এলিমেন্ট যদি এর মধ্যে অবস্থিত হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি এর মধ্যে এটি অবস্থিত, মানে এর মধ্যে এর প্রত্যেকটি এলিমেন্ট যদি অবস্থিত হয়ে থাকে, তাহলে আমরা বিকে বলবো এ এর উপসেট। আর তাকে আমরা রিপ্রেজেন্ট করি বি, ঠিক এইরকমভাবে রিপ্রেজেন্ট করি। এই যে একটি চিহ্ন পেলাম, একে আমরা উপসেটের চিহ্ন হিসাবে রিপ্রেজেন্ট করে থাকি। তাহলে কি দেখলাম? যে যদি কোনো একটি সেটের প্রত্যেকটি পদ যদি আরেকটি সেটের পদ হয়ে থাকে, তাহলে আমরা বলবো সেই সেটকে, ওই সেটের আমরা
উপসেট, যেমন দেখো দুটি সেট এ বি এমনভাবে আছে যে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটের পদ। দেখো বি সেটের প্রত্যেকটি পদ, 1 এখানেও আছে, এখানেও আছে, 2 এখানেও আছে, এখানে আছে, 3 এখানেও আছে, এখানে আছে, অর্থাৎ প্রত্যেকটি বি সেটের পদ কিন্তু এ সেটেরও পদ। তাহলে বি সেটকে আমরা এ সেটের উপসেট বলে থাকবো, বিকে এ এর উপসেট বলে থাকবো, তাকে আমরা রিপ্রেজেন্ট করবো ঠিক এইভাবে। অনেকে আবার এইভাবেও রিপ্রেজেন্ট করে থাকে, কীভাবে? এইভাবে রিপ্রেজেন্ট করে থাকে, উল্টো দিকেও রিপ্রেজেন্ট করে থাকে। মাথায় রাখবো যে যেদিকে এই যেদিকে এটি কিন্তু বড় সেটটি হবে, অর্থাৎ যেদিকে আছে তার উপসেট হবে এটি, তার উপসেট হবে এটি, ঠিক আছে? যেদিকে থাকবে সে বড়, যেদিকে থাকবে সে বড়, অর্থাৎ দেখো এখানেও দেখো এই চিহ্নর ক্ষেত্রে দেখো যেদিকে আছে সে বড় হবে, এটি মাথায় রাখবো। অর্থাৎ উপসেট যেটি হবে সেটি এর উল্টো দিকে থাকবে, এর উল্টো দিকে থাকবে। আর ঠিক আছে, ব্যাপারটি বোঝাতে পারলাম। এবার আমরা আরেকটি উদাহরণ দিয়েও এটি বোঝার চেষ্টা করি উপসেটকে। ধরো আমরা এক্ষুনি যেটি বলছিলাম যে আমাদের ইংরেজি স্বরবর্ণ, আমরা কি বলছিলাম যে ইংরেজি স্বরবর্ণ আমরা দেখেছিলাম যে আমরা আরেকটিভাবে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি যে আমাদের ইংরেজি অ্যালফাবেট বা ইংরেজি বর্ণ সংখ্যার যদি একটি সেট হয়ে থাকে এই যদি একটি সেট হয়ে থাকে যেটি ইংরেজি বর্ণমালার সেট হয়ে থাকে বা ইংরেজি অ্যালফাবেটসের সেট হয়ে থাকে, তার মধ্যে আমরা কী কী সংখ্যা পেতে পারি? এ বি সি ডি ই এফ এরকম সংখ্যা পেতে পারি, জেড পর্যন্ত পেতে পারি। এবার তার মধ্যে আরেকটি সেট আমি বি নিলাম যার মধ্যে শুধুমাত্র ভাওয়েল বা স্বরবর্ণ আছে, অর্থাৎ এ ই আই ও ইউ এইগুলি আছে। তাহলে লক্ষ্য করে দেখো এর প্রত্যেকটি এলিমেন্ট এর মধ্যে থাকা প্রত্যেকটি এলিমেন্টের সঙ্গে সেম হচ্ছে, অর্থাৎ মানে এর মধ্যে যতগুলি এলিমেন্ট আছে ততগুলি এলিমেন্ট কিন্তু এর মধ্যেও আছে। তাহলে আমরা বলতে পারি বি কে এ এর উপসেট। ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার আমরা যদি বলে আরেকটি উদাহরণ দিয়ে যদি দেখি, ধরো আমাকে বলছে 1 থেকে 10-এর মধ্যবর্তী একটি ন্যাচারাল নাম্বার, আমাকে স্বাভাবিক সংখ্যার একটি সেট বানাও। তাহলে কী পাবো? আমরা স্বাভাবিক সংখ্যার ন্যাচারাল নাম্বার একটি সেট পাচ্ছি 1 থেকে 10-এর মধ্যে, অর্থাৎ 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত হবে। ঠিক আছে, এবার 1 থেকে 10-এর মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এইটি হলো। এবার আমরা যদি ন্যাচারাল নাম্বারগুলো দেখে থাকি, অর্থাৎ ন্যাচারাল নাম্বার মানে কি? ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা সেটি কী? 1 2 3 4 5 6 7 8 9 10 11 চলতে থাকলো। তাহলে এর প্রত্যেকটি এলিমেন্ট এর মধ্যে থাকবে। তাহলে আমরা এই যে এন আমরা ধরে রেখেছি, এটি অন্য নাম দিয়ে দিচ্ছি, এর নাম আমি কে দিয়ে দিলাম। তাহলে এই কে কিন্তু এখন সাবসেট অফ এন, এটি কিন্তু সাবসেট অফ এন হয়ে যাবে। অর্থাৎ এই যে এন প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু এই ন্যাচারাল নাম্বার যে সেটটি তার এলিমেন্টের মধ্যেই অবস্থিত। তাহলে আমরা একে উপসেট বলে থাকি। উপসেট সম্পর্কে আইডিয়া এলো, আমাদের উপসেট সম্পর্কে বুঝলাম। এবার আমরা অন্য ধারণায় আসছি। খুব সুন্দর এটি খুব ইজি। সমান সেট মানে কি? একটি সেট আছে যার মধ্যে 1 2 3 4 5 এই 5টি এলিমেন্ট আছে। বি আরেকটি সেট আছে তার মধ্যে 2 3 4 5 এবং 1 আছে। দেখো এবার লক্ষ্য করে দেখার বিষয় হচ্ছে এই এ সেটে যতগুলি এলিমেন্ট আছে সেটি বি সেটের মধ্যেও আছে। আবার উল্টোভাবে বলতে গেলে বি সেটের প্রত্যেকটি এলিমেন্ট এ সেটেও আছে। তাহলে এরকম যদি হয়ে থাকে তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আমরা উপসেটের যে ডেফিনেশন সেখানে কি পড়েছিলাম? যদি কোনো সেটের প্রত্যেকটি এলিমেন্ট অপর একটি সেটের থেকে থাকে তাহলে আমরা কি বলবো? সেই সেটকে তার উপসেট বলবো। সর্বপ্রথমে আমরা বি সেটকে দেখি, বি সেটের প্রত্যেকটি এলিমেন্ট এ সেটের মধ্যে অবস্থিত। তার অর্থ হচ্ছে আমরা বলতে পারি সেই ডেফিনেশন অনুসারে, মানে উপসেটের ডেফিনেশন অনুসারে বি উপসেট অফ এ, এটি বলতে পারি। খুব ভালো কথা। আবার অনুরূপভাবে এ সেটের প্রত্যেক মেম্বার বি সেটেরও প্রত্যেক মেম্বার, অর্থাৎ অনুরূপভাবে আমরা এটাও বলতে পারি যে এ উপসেট অফ বি। লক্ষ্য করার বিষয় হচ্ছে যে বি ও এর উপসেট, আবার এ ও বি এর উপসেট, অর্থাৎ প্রত্যেকটি এলিমেন্ট সেটি অর্ডার, আমি কি বলেছি? অর্ডার ভিন্ন হতেই পারে। আমরা প্রথমেই সেটের ডেফিনেশনে বলেছিলাম যে অর্ডার যদি ভিন্ন হয় তার মানে সেটটি কিন্তু আলাদা নয়। এই সেটটি এবং এই সেটটির অর্ডার ভিন্ন, তার অর্থ কিন্তু ভিন্ন সেট নয়। আমরা এলিমেন্ট যদি সেম থাকে তাহলে প্রত্যেকটি সেম হবে। এই ক্ষেত্রেও দেখো আমরা আরেকটি উপসেটের ডেফিনেশন অনুসারে আমরা বলতে পারি যদি কোনো একটি সেট যদি
আরেকটি সেটের উপসেট হয় বা উল্টোটাও যদি হয়ে থাকে, আরেকটি সেট যদি এটি হয়ে থাকে, তাহলে আমরা দুটি সেটকে আমরা বলবো সমান সেট। লক্ষ্য করে দেখো এর প্রত্যেকটি কিন্তু আইটেম বা প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু সেম থাকার জন্য আমরা A = B বলে থাকবো। অর্থাৎ এই দুটি সেটকে আমরা বলবো সমান সেট। কারণ কি, এদের প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু সমান, আর প্রত্যেকটি এলিমেন্ট সমান হওয়ার জন্য আমরা বলতে পারি B উপসেট অফ A, আবার A উপসেট অফ B। আমরা এই উপসেটের ডেফিনেশন অনুসারে আমরা এতে বলতে পারি, যদি এরকম হয়ে থাকে যে B উপসেট অফ A এবং A উপসেট অফ B হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা A = B বলে থাকবো। অর্থাৎ আমরা সেট দুটিকে সমান সেট বা ইকুয়াল সেট বলে থাকবো। আরেকটি উদাহরণ দেখি। ধরো আরেকটি সেট X আছে, তার এলিমেন্ট আমাকে বলে দেওয়া আছে -2 এবং -1। ঠিক আছে, আরেকটি সেট আমার কাছে আছে যেটি হচ্ছে Y। আমাকে সেটি কি বলা হচ্ছে, যে সেটি হচ্ছে A এমন একটি সংখ্যা পাওয়া যাবে A সাজ দ্যাট A হলো A² + 3A + 2 = 0 সমীকরণের বীজ। এবার এরকম যদি হয়ে থাকে, এই সমীকরণকে আমরা দ্বিঘাত সমীকরণে যদি ভেঙে নিই, তাহলে লক্ষ্য করবো এর যে বীজ পাবো, সেই বীজগুলিও পাবো আমরা -2 এবং -1। অর্থাৎ এই ফর্মকে আমরা যদি এর এলিমেন্ট মানে বীজগুলো নির্ণয় করি, তাহলে এই Y যে সেটটি পাচ্ছি তাদের মধ্যে যে এলিমেন্ট পাচ্ছি সেটি -1 এবং -2 এবং -1ই পাবো। অর্থাৎ দেখো X এবং Y এই দুটির মধ্যে যে যে এলিমেন্ট আছে সেগুলি সব কিন্তু সেম এলিমেন্ট হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা বলতে পারবো X = Y। এই দুটি সেট কিন্তু X ছোট হাতের হবে X = Y। অর্থাৎ এই দুটি সেট কিন্তু একে অপরের সমান সেট। ঠিক আছে, সমান সেটের ডেফিনেশন আমরা বুঝলাম। এবার যথার্থ সেট বুঝবো। যথার্থ সেট ব্যাপারটি কি? ধরো আমি বলছি যে আমি যথার্থ সেট বুঝতে গেলে এটি বোঝাবার চেষ্টা করব। ডেফিনেশনটি খুব সুন্দরভাবে লিখেছি যে A এবং B এমন হয় যাতে B এর উপসেট বা A = B। অর্থাৎ আমরা উপসেট এবং সমান সেটের ডেফিনেশন যদি বুঝে যাই, তাহলে বুঝতে হবে যে এটি আমার ক্লিয়ার হয়ে গেল যথার্থ সেট। অর্থাৎ আমি যদি বলি যে ধরো A একটি সেট আছে যার এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 5। ঠিক আছে, B আরেকটি সেট আছে যার এলিমেন্ট হচ্ছে 1 2 3 4। C আরেকটি সেট আছে যার এলিমেন্ট হচ্ছে 5 4 3 2 1। এখন এই তিনটি সেট কোনটি কার উপসেট, কোনটি কার যথার্থ সেট যদি বলতে বলে, আমরা কিভাবে খুঁজবো? প্রথমে কি বলছে দেখো, সংজ্ঞাটি কি ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথম ক্ষেত্রে দেখো আমরা দেখছি যে বি সেটের মধ্যে যে কটা এলিমেন্ট আছে 1 2 3 4 সেগুলি এ সেটের মধ্যেও আছে। তাহলে আমরা এইখান থেকে বলতে পারি যে বি কিন্তু উপসেট অফ এ বলতে পারি। আবার লক্ষ্য করে দেখো আমরা এ এবং সি এর মধ্যে যদি সম্পর্ক খোঁজার চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছি যে এ এর মধ্যে যতগুলি এলিমেন্ট আছে বা সংখ্যা আছে বা নাম্বারস আছে, সি এর মধ্যে ততগুলি পদ আছে এবং ততগুলি নাম্বার আছে এবং সেম নাম্বার আছে। তাহলে আমরা একটি জায়গায় আসতে পারি যে এ সি এর উপসেট, আবার সি এ এর উপসেট। তাহলে এই দুটি যদি হয়ে থাকে তাহলে এ = সি হয়ে যাচ্ছে। তাহলে এ এবং সি কিন্তু সমান সেটকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু বি আর এর ক্ষেত্রে দেখো, বি আর এর ক্ষেত্রে লক্ষ্য করে দেখো যে এই দুটি তো বি এ এর উপসেট ঠিকই, কিন্তু বি = এ মানে সমান সেট নয়। অর্থাৎ বি এ এর উপসেট হবে কিন্তু সমান সেট নয়। তাহলে আমরা বিকে যথার্থ সেট বলতে পারি এ এর, আর তাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি। অর্থাৎ শুধু এই দাগ, নিচের দাগটি আমরা দেবো না, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি, যাকে আমরা যথার্থ সেট বা প্রপার সাবসেট বলে থাকি। কি বলতো ডেফিনেশনটি ভালো করে আরেকবার পড়ার চেষ্টা করো। যদি দুটি সেট এ বি এমন হয় যে বি এ এর উপসেট এবং A ≠ B এবং A ≠ B, B ≠ A বা A ≠ B যাই হোক হয়, তাহলে বি সেটকে এ সেটের যথার্থ সেট আমরা বলে থাকবো এবং এ সেটকে বি এর অধিসেট বলে থাকবো। অর্থাৎ যে বড় সেটটি, অর্থাৎ এ এর এলিমেন্ট বেশি, এর পদ সংখ্যা বেশি, তাহলে এ কে
আমরা বি এর অধিসেট বা সুপার সেটও বলে থাকবো। তাহলে এখান থেকে দুটি ডেফিনেশন ক্লিয়ার হলো, একটি অধিসেট, একটি যথার্থ উপসেট। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম। এবার আমরা আসি নেক্সট কোশ্চেনে। কি বলছে, একটি সেটের কতগুলি উপসেট থাকতে পারে? খুব সুন্দর একটি কোশ্চেন, খুব সুন্দর একটি কোশ্চেন। এটিকে আমরা তোলার চেষ্টা করব। সেটে কতগুলি উপসেট হতে পারে? অর্থাৎ ধরো একটি সেট আমি এ ধরে নিয়েছি, যার মধ্যে 1, 2 এবং 3 এই তিনটি এলিমেন্ট আছে, বা আমার এই তিনটি পদ নিয়ে একটি সেট তৈরি। এবার এই সেটটির কতগুলি উপসেট হতে পারে সেটি কিভাবে আমরা নির্ণয় করব? খুব সুন্দর একটি কোশ্চেন, বা খুব সুন্দর একটি কনসেপ্ট, যার মাধ্যমে আমরা বিভিন্ন কোশ্চেনের সলভ কিন্তু করতে পারবো যদি এই কনসেপ্টটি জানা থাকে। তাহলে দেখো, লক্ষ্য করে দেখো, আমরা প্রথমে জাস্ট আমরা দেখার চেষ্টা করি যে এর অ্যাকচুয়ালি আমরা কটি উপসেট বের করতে পারি, একটু দেখার চেষ্টা করি। দেখো, সর্বপ্রথমে যদি একটি সেট আমি 1কে একটি সেট বানালাম, 1 এলিমেন্ট একটি সেট বানালাম, এই সেটটিও কিন্তু এই এ এর একটি উপসেট হতে পারে। 2 এই একটি সেট বানালাম, মানে 2 এলিমেন্টকে নিয়ে একটি সেট বানালাম, যেটিও কিন্তু এই এ সেটের উপসেট। 3কে নিয়েও একটি সেট বানালাম, যেটিও কিন্তু এই এ সেটের উপসেট। একই রকমভাবে 1 2 2 3 3 1 বা 1 3 যা লেখো কোনো যায় আসে না, কারণ অর্ডারে কোনো রূপ পরিবর্তন হলে কোনো সেটের কোনো রূপ পরিবর্তন হয় না। তাহলে আমরা 1টি 2টি 3টি 4টি 5টি 6টি কিন্তু সেট পাচ্ছি। আর এই 6টি সেটকে আমরা এই এ সেটের এই প্রত্যেকটি সেট কিন্তু উপসেট। অর্থাৎ আমরা বলতে পারি এই 1 এটিও কিন্তু উপসেট অফ এ, 2 এটিও উপসেট অফ এ। একই রকমভাবে এই 3 1 2 2,3 1,3 প্রত্যেকটি হচ্ছে এ সেটের উপসেট। এর সাথে সাথে মাথায় রাখবো আরও দুটি সেট কিন্তু এই এ সেটের উপসেট। কি? এই সেট নিজেও নিজের উপসেট। অর্থাৎ আমি এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট, অর্থাৎ 1 2 3 এটি যদি দিয়ে দিই, সেটি নিয়েও যে সেট, অর্থাৎ এ সেটটি নিজেও নিজের একটি উপসেট। অর্থাৎ এর জায়গায় আমি এ লিখতে পারি, অর্থাৎ এও নিজের একটি উপসেট, এবং নাল সেট বা শূন্য সেটও একটি এই এ সেটের উপসেট। কি হলো? তাহলে মাথায় রাখবো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো একটি সেটের উপসেট বের করব যখন, তখন এই এলিমেন্টগুলি 6টি নিয়ে যে আমরা 6টি এই সেট পেলাম, তার সাথে সাথে সেই সেটটি নিজেও, অর্থাৎ সে নিজের উপসেট হবে। এবং আরেকটি শূন্য সেট বা ফাই সেট বা নাল সেট, এটিও কিন্তু হবে যে কোনো সেটের উপসেট। অর্থাৎ আমরা পেলাম কি? তাহলে 6টি এখানে পেয়েছি, প্লাস 1 অর্থাৎ 8টি আমরা উপসেট পেলাম যখন কোনো একটি সেটের এলিমেন্ট সংখ্যা 3টি আছে। অর্থাৎ এন অফ এ, আমরা বলেছিলাম কোনো একটি সেটের এলিমেন্ট কতগুলি আছে সেটি এন বা এন ব্র্যাকেটে এ দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, যাকে আমরা কার্ডিনাল নাম্বার বলে থাকি। এন অফ এ যখন 3, তখন তখন আমরা সেই উপসেট কতগুলি পেলাম? 8টি উপসেট পেলাম। কতগুলি পেলাম উপসেট? 8টি উপসেট আমরা পেলাম, 8টি উপসেট পেলাম। তাহলে কি করে পেলাম? আমরা প্রথমে বুঝলাম যে এই প্রত্যেকটি উপসেট, মানে যত রকমভাবে এর উপসেট হতে পারে সেগুলো নেওয়ার সাথে সাথে সেই সেটকেও নিলাম এবং একটি নাল সেটকে দিলাম। তাহলে যতগুলি সেটগুলি পেলাম সেই প্রত্যেকটি সেটকে আমরা বলবো এই সেটের উপসেট, আর সেটির সংখ্যা হচ্ছে 8। কীভাবে রিপ্রেজেন্ট করলাম? এই যে আমরা যদি 2 টু দি পাওয়ার n অফ এ এর দ্বারা আমরা নির্বাচন করে থাকি। কি বললাম? 2 টু দি পাওয়ার n অফ এ। অর্থাৎ কোনো একটি সেটে যদি এলিমেন্ট যদি 3 হয়ে থাকে, তার অর্থ হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার কিউব। দেখো 8 এসছে। এবার যদি কোনো একটি সেটের যদি পদ সংখ্যা 4 হয়ে থাকে, তাহলে 2 টু দি পাওয়ার 4 লিখবো আমরা। এত সংখ্যক আমরা উপসেট পেয়ে থাকবো। তাহলে আমরা নোট হিসাবে একটি জিনিস মাথায় রাখবো, যদি কোনো একটি সেটের পদ সংখ্যা n
অফ এ হয়ে থাকে তাহলে সেই সেই সেটের উপসেট সংখ্যা হয়ে যাবে 2n অফ এ। এতক্ষণ পর্যন্ত আমরা এটি বুঝলাম যে কোনো একটি সেটে যতগুলি পদ সংখ্যা হবে তার উপর বিচার করে আমরা বলতে পারি সেই সেটের উপসেট কতগুলি হবে, 2n অফ এর দ্বারা বিচার করতে পারি। কিন্তু যদি আমাকে কোশ্চেন করে কোনো একটি সেটের পদ সংখ্যা 3 তাহলে তার কতগুলি যথার্থ উপসেট হতে পারে, যথার্থ উপসেট হতে পারে সেটি কিভাবে বলবো? দেখো লক্ষ্য করে দেখো, এই এক্সাম্পল দিয়ে আমরা বোঝাবার চেষ্টা করি যে এই এক্সাম্পল দিয়ে দেখো এই যে সেটটির 1 2 3 এই এলিমেন্ট দিয়ে যে সেটটি তৈরি হয়েছিল তার উপসেট কতগুলি পেয়েছিলাম, 1টি 2টি 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি এবং 8টি। এই 8টির মধ্যে প্রত্যেকটিতে লক্ষ্য করে দেখো এইটি দেখো এর উপসেট, যথার্থ উপসেট। এটিও 2ও কিন্তু এর যথার্থ উপসেট, কারণ কি 2টি এর কিন্তু এর সঙ্গে সমান নয়, মানে সম সংখ্যক পদ যুক্ত নয়, তাহলে এই প্রত্যেকটি কিন্তু যথার্থ সেট। এমনকি নাল সেটটিও কিন্তু এই এ সেটের যথার্থ সেট। এবার কিন্তু এই যে এই 1 2 3 এই যে এ পদটিকে লিখেছি এর কিন্তু এটি উপসেট, যথার্থ উপসেট নয়। কারণ কি আমরা জানি এ ইজ ইকুয়াল টু এই তো, তাই না, এ ইজ ইকুয়াল টু এ। তাহলে লক্ষ্য করলাম এই যে 8টি উপসেট পেলাম, তার মধ্যে এই যে এই পদটি নিজেই যে এই সেটটি নিজেই যে নিজের উপসেট হয়েছিল সেটি ব্যতীত বাকি প্রত্যেকটি কিন্তু এই এ সেটের যথার্থ উপসেট। তাহলে যদি আমাকে যথার্থ উপসেট সংখ্যা বের করতে বলে, মানে প্রপার সাবসেট নাম্বার কতগুলি হতে পারে বা কতগুলি প্রপার সাবসেট পাওয়া যাবে যদি বের করতে বলে, তাহলে আমরা কি করব, আমরা 2n অফ a মাইনাস 1 আমরা 1 মাইনাস করে দেবো, অর্থাৎ যে নাম্বারটি পাবো সেখান থেকে আমরা 1 মাইনাস করবো। যতগুলি উপসেট পাবো সেখান থেকে আমরা 1 বিয়োগ করে দেবো। আর একটি কোনটি, একটি হচ্ছে সেই নিজেই যে সেটটি নিজেই নিজের সাবসেট, সেই সেটটিকে আমরা বাদ দিয়ে বাকি প্রত্যেকটি সেটকে আমরা প্রপার সাবসেট বলে থাকবো। বোঝাতে পারলাম? আশা করছি বোঝাতে পেরেছি। তাহলে মাথায় রাখবো আমি নিজেকেই আগে সরিয়ে নেব, ব্যতীত বাকি যত উপসেট আছে সেইগুলিকে নেব, মানে নিজেকে আমি বাদ দিয়ে আমি সেই কনসিডার করব। আর নিজে বাদ দেওয়ার অর্থ হচ্ছে একটিকে বাদ দেওয়া, আমরা একটিকে বাদ দিয়ে দেবো। এবার দেখো সূচক সেট, আমরা উপরে যেটি বুঝলাম সেটিকে নিয়েই বোঝাতে পারি। দেখো কি বলেছে, যে সেটের পদ সমূহ এর সকল উপসেট তাকে প্রদত্ত সেটের সূচক সেট বলা হয়। অর্থাৎ এমন একটি সেটকে আমরা সূচক সেট বলে থাকবো। ধরো আমি একটি সূচক সেট আমরা যাকে পি এ দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, পি অফ এ রিপ্রেজেন্ট করে থাকি। আমরা পূর্বের উদাহরণ দিয়েই বলছি, এই এ একটি সেট যেটি 1 2 3 এর একটি সেট। এই সেটের সূচক সেট যদি বের করতে হয় তাকে আমরা পি অফ এ দ্বারা রিপ্রেজেন্ট করব। সেটি একটি সেট তাকে আমরা সেট দ্বারা রিপ্রেজেন্ট করব। এই সেটের মধ্যে যে এলিমেন্টগুলি পাবো, এই সেটের মধ্যে যে এলিমেন্টগুলি পাবো সেগুলি কি হবে, এই এ সেটের উপসেটগুলিকে লিখতে হবে। অর্থাৎ 1 2 3 1 2 2 3 3 1 আরেকটি সেট আছে, সেটি হচ্ছে 1 2 3। তাহলে এই প্রত্যেকটি সেটকে নিয়ে যে সেট তাকে আমরা বলবো পাওয়ার সেট। বোঝাতে পারলাম যে সকল পদ সমূহ একটি প্রদত্ত সেটের সকল উপসেট, অর্থাৎ এই যে একে পাওয়ার সেট বলবো, এ সেটের পাওয়ার সেট তাকে বলবো যখন এই সেটের যে পদগুলি বা এলিমেন্টগুলি হবে সেটি এ সেটের প্রত্যেকটি উপসেট দ্বারা গঠিত হবে, তখন আমরা এই সেটকে বলবো এই এ সেটের পাওয়ার সেট। আশা করতে বোঝাতে পারলাম যে প্রত্যেকটি উপসেট যতগুলো ছিল সবগুলোকে আমরা নিয়ে যে নতুন সেটটি পেলাম সেই সেটকে বলবো আমরা সূচক বা পাওয়ার সেট। বোঝাতে পেরেছি আশা করছি। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বোঝার চেষ্টা করি। শূন্য সেট যে কোনো সেটের উপরে যদি প্রথমে আমি বুঝিয়েছি যে আমরা উপসেট যখন আমরা এক্ষুনি বিবেচনা করছিলাম তখন আমরা বলেছিলাম যে শূন্য সেট বা নাল সেট প্রত্যেকটি যে কোনো সেটের কিন্তু একটি উপসেট হবে, সাবসেট হবে। দ্বিতীয় কি,
প্রত্যেকটি সেট নিজের উপসেট, প্রত্যেকটি সেট মানে যে কোনো সেট নিজের উপসেট, অর্থাৎ এ যদি একটি সেট হয়ে থাকে সে নিজের সবসময় উপসেট হয়ে থাকবে। আর নাল সেট বা এমটি সেট সেও যে কোনো সেটের উপসেট হবে। এই দুটি বিষয় বোঝার চেষ্টা করলাম বা বোঝালাম। 3 নম্বর কি, যদি এ বি এর সাবসেট হয় এবং বি যদি সি এর সাবসেট হয় তাহলে এ এবং সি সি এরও সাবসেট হবে। আর চতুর্থ বলছে যদি এ সাবসেট অফ বি হয় এবং বি সাবসেট অফ এ হয় তাহলে এ ইজ ইকুয়াল টু বি হবে। যেটা আমি বোঝাচ্ছিলাম সমান সেটের ক্ষেত্রে আমি এই ডেফিনেশনটিই দিয়েছিলাম যে যদি এ বি এর সাবসেট হয় এবং বি এ সাবসেট হয় তাহলে এ ইজ ইকুয়াল টু বি হবে। আর বিপরীত ক্রমে সত্য মানে 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 বলতে চাইছে যে বি যদি এ সাবসেট হয় বা এ যদি বি এর সাবসেট হয় তাহলে সেক্ষেত্রেও এ ইজ ইকুয়াল টু বি হবে বা বি ইজ ইকুয়াল টু এ হবে। অর্থাৎ আমাকে সমান সেটের যে ডেফিনেশন সেটিকে এখানে বোঝানোর চেষ্টা করলো। এবার এ বি এটি যেটা বলার চেষ্টা করছে সেটিকে বোঝার চেষ্টা করি। ধরো এ একটি 3 নম্বরটি বোঝার চেষ্টা করছি, 3 নম্বর পয়েন্টটি যে এ বলছে বি এর সাবসেট, এ হচ্ছে বি এর সাবসেট, অর্থাৎ এর যদি এলিমেন্ট 1 2 3 4 5 হয়ে থাকে আর বি এর যখন সাবসেট তার মানে বিকে একটু বেশি হতে হবে, অর্থাৎ 1 2 3 4 5 আমি 6 নিয়ে নিলাম, ঠিক আছে। এবার সি কি বলছে, আবার সি আবার বলছে সি এরও বি আবার সি এর সাবসেট, অর্থাৎ 1 2 3 4 5 6 7, বেশি কিছু না। আমি দেখো সিম্পল বোঝার চেষ্টা করছি। দেখো এ এর মধ্যে যতগুলি এলিমেন্ট আছে বি এর মধ্যে ততগুলি এলিমেন্ট আছে, তার থেকে বেশি আছে কিন্তু ততগুলি এলিমেন্ট পুরোপুরি আছে, তাহলে আমি এ কে বলতে পারি বি এর সাবসেট বলতে পারি। আবার বি এর মধ্যে যতগুলি এলিমেন্ট আছে সেই প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু সি এর মধ্যেও আছে, তাহলে আমরা বি কেও কিন্তু সাবসেট অফ সি বলতে পারি। তাহলে লক্ষ্য করে দেখো যদি এটি হয়ে থাকে, যেটি আমাকে বলেছে দেখো প্রথম ক্ষেত্রে এ যদি বি এর সাবসেট হয় বি যদি সি এর সাবসেট হয় তাহলে এ সি এর সাবসেট হবে। স্বাভাবিকভাবে যদি এটি হয়ে থাকে তুমি লক্ষ্য করছো উদাহরণে বুঝতে পারছো যে এই তার মানে তার অর্থ হচ্ছে এই প্রত্যেকটি এলিমেন্ট এই সি এর মধ্যেও থাকবে, প্রত্যেকটি এলিমেন্ট এই সি এর মধ্যেও থাকবে, তার অর্থ হচ্ছে এও কিন্তু সি এর সাবসেট, এ কিন্তু সি এর সাবসেট। এটি কিন্তু বোঝাবার চেষ্টা করলো এই 3 নম্বর। অর্থাৎ আমরা বোঝাতে পারলাম যে বিভিন্ন উদাহরণ দিয়ে তোমাকে বোঝাবার চেষ্টা করলাম এই বিষয়টি কিন্তু হবে। তাহলে আশা করছি যে এতক্ষণ পর্যন্ত আমরা সেট সম্বন্ধে যে বেসিক কনসেপ্টটুকু বোঝাবার চেষ্টা করেছি বা ফিল করানোর চেষ্টা করেছি সেগুলি সম্পর্কে তোমরা ফিল করতে পেরেছো। আর যদি পেরে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লেখো, আর যদি এখনও ডাউট থেকে থাকে সেটিও কমেন্ট বক্সে লেখো। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেগুলি ক্লিয়ার করার। আর নেক্সট ভিডিওতে আমরা কোশ্চেনকে তুলে এই যে কনসেপ্টকে আমরা ইউজ করব, এই যে কনসেপ্ট আমরা শিখেছি সেটি কীভাবে ইউজ করব সেটি বোঝার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।